নমস্কার, শুভ সন্ধ্যা। স- রাষ্ট্রবিজ্ঞান পাঠচক্র গ্রুপের পক্ষ থেকে আবার একটি ওয়েবিনারে আপনাদের সকলকে জানাই স্বাগত। তবে প্রথমেই আমি আমাদের আজকের প্রধান অতিথি বক্তা আমাদের অধ্যাপক সন্দীপন সেন মহাশয়কে জানাই প্রণাম এবং সুস্বাগতম। আর আপনাদের উদ্দেশ্যে আমি অনুষ্ঠানে যাওয়ার আগে একটি কথা স্মরণ করতে চাইবো যে আজ থেকে প্রায় বছর খানেক আগে যখন করোনার গ্রাফ প্রায় ঊর্ধ্বমুখী, তার দ্বিতীয় ঢেউয়ে আমাদের সমাজ খুব প্রভাবিত। সেই সময় আমরা শুরু করেছিলাম এইরকম একটি প্রচেষ্টা। প্রচেষ্টা ছিল অনেক ক্ষুদ্র, কিন্তু আজকে স্মরণ করার মানেটাই হলো আজ যার মাধ্যমে বা যার অনুপ্রেরণায় আমরা এই প্রচেষ্টা শুরু করেছিলাম, সেই রকমই একজন আমাদের প্রিয় আমাদের অধ্যাপক আমাদের সাথে আছেন আজকে। তাই আজকের দিনটি, আজকের ওয়েবিনারটি আমাদের কাছে যে একটি বিশেষ মাত্রা বহন করছে তা আর বলার অপেক্ষা রাখে না। স্যারকে তাই আবারও আমাদের রাষ্ট্রবিজ্ঞান পাঠচক্র গ্রুপের পক্ষ থেকে প্রণাম জানাই। আর আজকে অনুষ্ঠানে যাওয়ার আগে আমি স্যারের একটি সংক্ষিপ্ত পরিচয় চেষ্টা করব। একটু ভয় আছে, একটু উম, অপারগতার একটা লজ্জাও আছে যে কাকে কার সামনে আমি রিপ্রেজেন্ট করবো বা কার সম্পর্কে বলতে যাবো। তাও স্যারের অনুমতি নিয়ে আমি বলার চেষ্টা করছি। স্যার সংক্ষেপে। দীর্ঘদিন রাষ্ট্রবিজ্ঞান বিভাগে, হ্যাঁ স্যার অবশ্যই। স্যার দীর্ঘদিন রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপনার সাথে যুক্ত। শুধুমাত্র এই অধ্যাপনা হিসেবে আমরা যারা চিনি তা খুব সংক্ষিপ্ত, হয়তো খুব ছোট আকারেই চিনি। এছাড়াও স্যারের একটি বিশেষ দিক রয়েছে, যেমন স্বামী বিবেকানন্দ প্রবর্তিত উদ্বোধন পত্রিকার সাথে স্যারের লেখা, বিশেষ করে স্বামী বিবেকানন্দের উপর স্যারের লেখা বিশিষ্টজনের নজর কেড়েছে। বিভিন্ন দেশ এবং বিদেশের বিভিন্ন জাতীয় অর্থাৎ আন্তর্জাতিক পত্র-পত্রিকাতে স্যারের লেখা আমাদের সবার নজর কাড়ে। স্যারের সম্পাদনা এবং স্যারের নিজের মৌলিক লেখা গ্রন্থ আমাদের ছাত্র সমাজকে সর্বদা উদ্বুদ্ধ করে। একই সাথে ছাত্রদের সাথে স্যার যেভাবে মেশেন, একটু মাঝে মাঝে ভয় দেখান বটে, কিন্তু সেই ভয়ের পেছনে যে ভালোবাসাটা থাকে তা ছাত্র সমাজকে, শুধুমাত্র বিদ্যা মন্দির নয়, বিশেষ করে বিদ্যা মন্দিরের পরবর্তী জীবনে ছাত্র সমাজকে এগিয়ে যেতে, ছাত্র সমাজকে সত্যি মানুষ হতে অনেকটা অনুপ্রাণিত করে। তাই স্যারকে বিশেষ আমাদের প্রণাম, এবং স্যারকে আমাদের আমাদের আহ্বান যে স্যার এইভাবেই ছাত্র সমাজের সাথে থাকবেন, এবং আশা করি না থেকে আপনি পারবেন না। কারণ মাছ যেমন জল ছাড়া বাঁচে না, আপনার মতো শিক্ষকরাও ছাত্র, আমাদের মতো ছাত্র নয়, আরো ভালো ছাত্র ছাড়া হয়তো থাকতে পারবেন না। তাই স্যার আমাদের সাথে থাকবেন, এইটুকু আপনার কাছে প্রার্থনা। আর আজকে আমাদের ওয়েবিনারের বিষয় আপনারা অনেকেই জানবেন, যে আমাদের পূর্ব নির্ধারিত বিষয় রলস লজিক, ন্যায়তত্ত্ব বিষয়ে রলস লজিক বিতর্ক। তো আমরা সরাসরি এখন সেই ওয়েবিনারের আজকে আলোচনায় যাব, এবং স্যারকে অনুরোধ করব যে স্যার আপনি আমাদের এই পূর্ব নির্ধারিত আলোচনা শুরু করবেন। তার আগে দর্শক মন্ডলীর উদ্দেশ্যে একটি ছোট্ট ঘোষণা, যে আপনারা যখন প্রশ্ন করবেন, প্রশ্নটি আমাদের কমেন্ট সেকশনে দেবেন। আমরা প্রয়োজনে সেগুলো ফুটিয়ে তুলবো বা আমরা বলে শোনাব, স্যারের কাছে উপস্থাপিত করব। স্যার এক এক করে তার উত্তর দেবেন। স্যার প্লিজ আপনি যদি এখন আপনার আলোচনাটি শুরু করেন। নমস্কার সবাইকে, যারা এই মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে কি ইউটিউবের মাধ্যমে দেখছেন এই প্রোগ্রাম, তাদের সবাইকে আন্তরিক আহ, ধন্যবাদ, নমস্কার জানাই। এবং বিশেষ কৃতজ্ঞতা জানাই রাষ্ট্রবিজ্ঞান পাঠচক্র এবং তার আয়োজকদের, বিশেষ করে আমাদের প্রিয় ছাত্র শ্রী গৌর গোপাল মিস্ত্রিকে এবং তার যারা সহকর্মী রয়েছেন তাদেরকে। কারণ এটা যেন ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর মতো। তারা তো যে যার নিজের জীবনে প্রতিষ্ঠিত হবার সংগ্রামে ব্যপ্ত। তার পাশে তারা যে বৃহত্তর ছাত্র সমাজের জন্য, বিশেষ করে যারা বাংলাভাষী রাষ্ট্র চর্চায় রত ছাত্রছাত্রী, তাদের জন্য যে এই ইনিশিয়েটিভটা নিয়েছে, এই উদ্যোগটা নিয়েছে, এটা যে কত ভালো সেটা বলে বোঝানো যায় না। আমার সৌভাগ্য হয়েছিল এই উদ্যোগের একেবারে সূচনায় প্রথম আলোচনায় অংশ নেবার। সেই সময় করোনার যে ব্যাধি, সেটা একটা ভয়ানক আকার নিয়েছিল। তার মধ্যেও তারা আলোচনাটা শুরু করেছিল এবং আমার মনে আছে উদ্যোক্তাদের একজন তখন
মেডিকেল কলেজে ভর্তি, এবং সেই অবস্থায় সে সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিল অনলাইনে। আশা করি সেই ছেলেটি ভালো হয়ে আবার কাজে ফিরেছে। এরকম অনেকে ছিলেন সেদিনকে। আমার মনে আছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে বহু ছাত্রছাত্রী সেই অনুষ্ঠানে, সেটা মনে হয় গুগল মিটে হয়েছিল যতদূর মনে পড়ছে আমার। তো এই ধরনের অনুষ্ঠান তারপর থেকে ধারাবাহিকভাবে রাষ্ট্রবিজ্ঞান পাঠচক্র অংশ আয়োজন করে চলেছে। আজকে তারা আমাকে আবার সুযোগ দিয়েছে এই আলোচনায় অংশ নেওয়ার জন্য। এই জন্য আমি তাদেরকে অশেষ ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। এবং যারা বিভিন্ন মাধ্যমে এই অনুষ্ঠানটিকে শুনছেন তাদেরকে স্বাগত জানাই। আজকে যে আলোচনার বিষয়টি আমার জন্য নির্ধারিত হয়েছে সেটি হচ্ছে ন্যায়তত্ত্ব সম্পর্কে রলস লজিক বিতর্ক। যারা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রছাত্রী, বিশেষ করে যারা স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে যারা রয়েছেন, তারা এই বিষয়টা কিছুটা জানেন, কারণ সিলেবাসে দীর্ঘদিন ধরে এটা রয়েছে। আমি আশা করব বা মনে করব, ধরে নেব যে এটা একটা প্রাথমিক ধারণা এই বিষয়টা নিয়ে আপনাদের আছে। কেননা তা না হলে কিন্তু এটা এতই টেকনিক্যাল একটা বিষয়, একেবারে কিছু পূর্ব প্রস্তুতি না থাকলে এই বিষয়ে খুব একটা ধারণা করা মুশকিল হবে একটা আমার মতো একজন মানুষের একটা সংক্ষিপ্ত আলোচনার মধ্যে দিয়ে। ধরে নেব যে সকলের একটা সাধারণ ধারণা আছে। আর একটা জিনিস সেটা হচ্ছে যে আজকের যে আলোচনা সেখানেও কিন্তু আমরা একটা বলা যেতে পারে যে একটা আউটলাইন এই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। কারণ এই যে বিতর্ক, আপনারা জানেন যে এটা আজকে যে রাষ্ট্র দর্শন নিয়ে যে চর্চা সারা পৃথিবীতে, তার মধ্যে ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল ডিবেটস, পার্টিকুলারলি ইন লিবারাল পলিটিক্যাল থিওরি অ্যান্ড লিবারাল পলিটিক্যাল ফিলসফি, উদারনৈতিক যে রাষ্ট্রতত্ত্ব বা রাষ্ট্র দর্শন, তার মধ্যে এটি একটি মৌলিক বিতর্ক হিসেবে রয়েছে এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিতর্ক। তাই এই আলোচনাটা কিন্তু আমার সেই যোগ্যতা নেই যে আমি একবারে খুব গভীরে গিয়ে আলোচনাটা আপনাদের সামনে করতে পারবো এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে। আমি সাধারণভাবে আপনাদের কাছে কিছু মূল বক্তব্য তুলে ধরার চেষ্টা করব, যাতে করে এই ডিবেটটা আমরা সাধারণভাবে একটা ধারণা পেতে পারি। খুব গভীর আলোচনা আমার কাছ থেকে প্রত্যাশা করবেন না, এটা প্রথমেই বলে রাখলাম। আমার সে যোগ্যতাও নেই, সে ধৃষ্টতাও নেই। প্রথম যে জিনিসটা বলে নেওয়া দরকার সেটা হচ্ছে যে ন্যায় বিষয়টা কিন্তু বরাবরই, বিশেষ করে পাশ্চাত্য রাষ্ট্রচিন্তা, আমরা যেহেতু পাশ্চাত্য রাষ্ট্রচিন্তারই একটি অঙ্গ হিসেবে এটিকে দেখবো, উদারনৈতিক ট্র্যাডিশনের, তার মধ্যে একটা খুব বিশিষ্ট স্থান অধিকার করে আছে। আপনারা জানেন যে সেই প্লেটোর সময় থেকে প্লেটো ন্যায়কে খুব গুরুত্ব দিয়েছে, ন্যায় ধারণাকে। এবং যদি আপনাদের খেয়াল থাকে, লক্ষ্য করবেন যে প্লেটো কিন্তু গ্রিক নগর রাষ্ট্রগুলোর যে দ্বন্দ্বদীর্ণ অবস্থা, তার যে সংকট, সেই সংকট থেকে পরিত্রাণের একটা উপায় হিসেবে ন্যায় তত্ত্বকে প্রতিষ্ঠা করেছেন, বা ন্যায় নীতির তত্ত্বকে বা সামাজিক সুবিচারের তত্ত্বকে প্রতিষ্ঠা করতে চেয়েছেন। এবং সেখানে তিনি দেখানোর চেষ্টা করেছেন যে সমাজে বিভিন্ন শ্রেণীর মানুষ, তারা যদি তাদের শ্রেণী নির্দিষ্ট কাজ করে যায় এবং তার মধ্যে দিয়ে তারা যদি তাদের শ্রেণী নির্দিষ্ট যে বৈশিষ্ট্য বা সদ্গুণ, সেটিকে তারা যদি বিকশিত করতে সক্ষম হয় এবং একে অপরের কাজে যদি তারা হস্তক্ষেপ না করে এবং সমাজের ও রাষ্ট্র ব্যবস্থার প্রচলিত নিয়ম কানুনকে তারা যদি প্রশ্নাতীত আনুগত্যে মেনে নেয়, তাহলে একটি চতুর্থ সদ্গুণের আবির্ভাব ঘটে সমাজে বা রাষ্ট্রে, যেটি কিনা ন্যায়, এবং যে ন্যায় সমাজকে ধরে রাখতে সাহায্য করে, তার শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করে, অর্ডার এস্টাবলিশ করে, এবং ন্যায় কিন্তু সমাজের মধ্যে একটা সম্প্রীতির বাতাবরণ তৈরি করে, মানে সমাজের মধ্যে একটা সেন্স অফ পারপাস নিয়ে আসে, একটা সম উদ্দেশ্যে সকলকে পরিচালিত হতে অনুপ্রাণিত করে। সুতরাং ন্যায়ের কতগুলো খুব এফেক্টিভ একটা বা পজিটিভ ইম্প্যাক্ট আছে একটা সমাজকে ধরে রাখার ক্ষেত্রে, তা সমাজের যে সদর্থক যে কাজকর্ম এবং যে গুণগুলি আছে সেগুলোকে বিকশিত করতে একটা মিনিংফুল রোল প্লে করে, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ন্যায়। তাহলে ন্যায় ধারণাটা বিশেষ করে সমাজকে ধরে রাখার ক্ষেত্রে, সমাজের সঙ্গে ব্যক্তির যে সম্পর্ক সেটাকে অটুট করে রাখার ক্ষেত্রে
ন্যায়ের ধারণাটা যে গুরুত্বপূর্ণ সেটা পাশ্চাত্য রাষ্ট্রচিন্তায় একেবারে আদিকাল থেকেই আমরা দেখে আসছি তার একটা ব্যবহার। আমরা যে ন্যায়ের বিষয়ে আলোচনা করব বা ন্যায় নীতির যে ধারণাটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একেবারে বিংশ শতাব্দীর শেষের দিকের ন্যায় নীতির ধারণা, যেটা আমরা দেখব যে দুজন উদারনৈতিক তাত্ত্বিক, রাষ্ট্র দার্শনিক বা তাত্ত্বিক যাই বলি না কেন, তারা এই তত্ত্বটি নিয়ে আলোচনা করেছেন, তাদের মতামত আমরা আলোচনা করব। আমরা যারা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র তারা জানি যে বিংশ শতাব্দীর গোড়া থেকেই পাশ্চাত্য রাষ্ট্র চিন্তায় বা রাষ্ট্রতত্ত্বের যে যে ইতিহাস, সেখানে একটা প্রবণতা দেখা দিয়েছিল যে রাজনৈতিক বিষয়কে অভিজ্ঞতাবাদী দৃষ্টিকোণ থেকে পর্যালোচনা করা হবে, যেটার ফলিত রূপ আমরা দেখতে পাই আচরণবাদের মধ্যে দিয়ে, বিহেভিয়ারালিজম। যে আচরণবাদ বা অভিজ্ঞতাবাদের বাদী দৃষ্টিভঙ্গির মূল যে প্রবণতা ছিল যে রাজনীতি চর্চা থেকে মূল্যবোধকে, নৈতিকতাকে নির্বাসন দেওয়া, রাজনীতিকে একেবারে বস্তুনিষ্ঠ বিজ্ঞানে পরিণত করা, রাজনৈতিক চর্চাকে। এই প্রবণতাটা চলেছিল বলা যেতে পারে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেও 50-এর দশকের শেষ পর্যন্ত, 60-এর দশকের গোড়া পর্যন্ত, 1950-1960। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে বিশেষ করে এবং সামগ্রিকভাবে পাশ্চাত্য ইউরোপীয় পাশ্চাত্য দেশগুলোতে 50-এর দশকের শেষে এবং 60-এর দশকের গোড়ায় এমন কিছু সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ঘটনাক্রম ঘটতে শুরু করলো যে ঘটনাক্রম এই রাষ্ট্রবিজ্ঞান চর্চার ক্ষেত্রে যে অভিজ্ঞতাবাদী দৃষ্টিভঙ্গি তথা আচরণবাদী দৃষ্টিভঙ্গি তার সমস্যাগুলোকে প্রকট করে তুলল। তারই প্রতিক্রিয়া হিসেবে নতুন করে রাজনীতি চর্চার ক্ষেত্রে বা রাষ্ট্রবিজ্ঞান চর্চার ক্ষেত্রে আদর্শনিষ্ঠ দৃষ্টিভঙ্গি বা নরমেটিভ অ্যাপ্রোচের প্রয়োগ শুরু হলো, বা বলা যেতে পারে যে সেটা রিভাইভ করা হলো। কেন না, ওই যে বললাম যে আলোড়ন সৃষ্টিকারী কতগুলো ঘটনা, সেটা ভিয়েতনাম যুদ্ধ বিরোধী আন্দোলন বলা যাক, সিভিল রাইটস মুভমেন্ট বলা যাক, কৃষ্ণাঙ্গদের আন্দোলন, নিউ লেফটদের মুভমেন্ট, ছাত্রছাত্রী যারা বিশ্ববিদ্যালয়ে পাশ করে চাকরি পাচ্ছিলেন না অর্থনৈতিক মন্দার কারণে, তাদের আন্দোলন, এবং সেই সঙ্গে কোল্ড ওয়ারের যে পরিস্থিতি চলছে, এই সব মিলিয়ে মার্কিন সমাজের একটা বড় অংশ তারা কিন্তু they started expressing their dissatisfaction with the existing liberal ideas and liberal practices, the practices by the liberal state, অর্থাৎ বিদ্যমান উদারনৈতিক রাষ্ট্র চিন্তা, মতাদর্শ এবং তার যে প্রয়োগ হচ্ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের মতো পশ্চিমী দেশগুলোর মধ্যে, তার বিরুদ্ধে তারা কিন্তু সোচ্চার হয়ে ওঠেন। মার্কিন সমাজের বিভিন্ন প্রান্তের মানুষ যারা নিজেদেরকে বঞ্চিত মনে করছিলেন, নিজেদের স্বাধীনতা, নিজেদের অধিকার ঠিকমতো তারা পাচ্ছিলেন না বলে মনে করছেন, সমাজ যেভাবে চলছে সেই নিয়ে তারা সন্তুষ্ট ছিলেন না। এই যে গভীর অসন্তোষ প্রচলিত রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে, এইটা অবশ্যই লিবারেল রাষ্ট্র চিন্তাবিদদের ভাবাচ্ছিল। তারা এর সমাধানের পথ খুঁজছিলেন। রলস তাদের মধ্যে অগ্রণী ভূমিকা গ্রহণ করেন যে কি করে হাউ টু রেস্টোর দ্য ফেথ অফ দ্য পিপল অর এ লার্জ সেকশন অফ দ্য পিপল ইন লিবারাল ভ্যালুজ অ্যান্ড প্র্যাকটিসেস। উদারনৈতিক মূল্যবোধ এবং উদারনৈতিক যে রাষ্ট্র ব্যবস্থা বা যে প্রক্রিয়া, তার ওপর কি করে মানুষের, একটা বড় অংশের মানুষের আস্থাকে নতুন করে ফিরিয়ে আনা যায়, এটা তাদের কাছে মনে হচ্ছিল একটা চ্যালেঞ্জ। কারণ তাদের কাছে সমাজতন্ত্র কিন্তু একটা সমাধান মনে হয়নি। উদারনৈতিক ব্যবস্থার মধ্যে থেকেই কি করে সমাধানকে খুঁজে আনা যায়, এই বৃহৎ অংশের মানুষের অসন্তোষকে কি করে মোকাবিলা করা যায় সদর্থক অর্থে, সেইটা তারা পথ খুঁজছিলেন। এবং 1950-এর দশকের শেষ থেকেই দেখতে পাচ্ছি যে রলস বিভিন্ন
জার্নালে তার বক্তব্য রাখতে শুরু করছেন, এবং রলসও কিন্তু জাস্টিসকে মনে করলেন যে একটা উপায়, যে উপায়ের মাধ্যমে সমাজের যে যে যেটাকে বলা যায় অস্থিরতা, বিশৃঙ্খলা, যে অসন্তোষ, ক্ষোভ, সেগুলোকে প্রশমিত করা যেতে পারে। মানে যেমন আমি একটুখানি তুলনা টানতে চাই, যে যেই বললাম যে প্রাচীন গ্রিক নগর রাষ্ট্রগুলোর মধ্যে যে অসন্তোষ, ক্ষোভ ইত্যাদি ছিল, যে ভাঙন ধরছিল সমাজের মধ্যে, সেটাকে মোকাবিলা করার জন্য যেমন প্লেটো মনে করেছিলেন যে ন্যায়ের ধারণাটা কার্যকর হতে পারে, অনেকটা সেরকম রলসেরও মনে হলো যে সমাজে যদি একটা অর্ডার নিয়ে আসতে চায়, সমাজে যদি একটা সমাজের বৃহৎ অংশের মানুষের আস্থা যদি অর্জন করতে হয় রাষ্ট্র ব্যবস্থা এবং রাজনৈতিক মূল্যবোধের প্রতি, তাহলে কিন্তু আহ, একটা ন্যায়ের ধারণা কার্যকর ভূমিকা পালন করতে পারে। বাট হাউ শুড উই ডিফাইন জাস্টিস, দ্যাটস এ ডিফারেন্ট কোয়েশ্চেন। মোটেই তিনি প্লেটো যেভাবে ন্যায়কে সংজ্ঞায়িত করেছিলেন সেভাবে সংজ্ঞায়িত করেননি, কিন্তু ন্যায় যে একটা উপায় হতে পারে, ন্যায়ের ধারণা যে একটা উপায় হতে পারে সমাজে অসন্তোষ মোকাবিলার ক্ষেত্রে, ভাঙন মোকাবিলার ক্ষেত্রে, এইটা তার একটা মনে হয়েছিল। সেদিক থেকে আমি বলবো যে রলসের ন্যায় তত্ত্ব কিন্তু একেবারেই যে মানে ফিলোসফিক্যাল যে একটা কাজ তা নয়, এটার তৃণমূল স্তরের মানুষের সমস্যার সমাধানের জন্য একটা উপায়ও কিন্তু, মানে ইটস এ ভেরি মাচ পলিটিক্যাল কনসেপ্ট, নট মেয়ারলি এ ফিলোসফিক্যাল আর মরাল কনসেপ্ট। অফকোর্স ইট ইজ এ ফিলোসফিক্যাল মরাল কনসেপ্ট, বাট উইথ পলিটিক্যাল অবজেক্টিভ। একটা রাজনৈতিক উদ্দেশ্য থেকে এই দার্শনিক বা নৈতিক তত্ত্বকে তিনি প্রণয়ন করছেন, এটা মাথায় রাখতে হবে। এখন রলস ব্যক্তি জীবনে তো মার্কিন যুক্তরাষ্ট্রের লিডিং ইউনিভার্সিটি গুলোতে বিভিন্ন জায়গায় তিনি অধ্যাপনা করেছেন। বিশেষ করে তিনি যখন তার যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, তিনি যে বইটা লেখেন 1971 সালে, সেটা বেরোয়, এ থিওরি অফ জাস্টিস, সেটা যখন তিনি লেখেন তখন তিনি ফিলোসফির প্রফেসর হিসেবে রয়েছেন সম্ভবত হার্ভার্ড ইউনিভার্সিটিতে, এবং তার সহকর্মী ছিলেন কিন্তু রবার্ট নোজিক। রবার্ট নোজিক এই বইটার বেরোনোর ঠিক 3 বছর পরে একটি বই লেখেন, যে বইটা এখানে উল্লেখযোগ্য সেটা হচ্ছে অ্যানার্কি, স্টেট অ্যান্ড ইউটোপিয়া, 1974 সালে লেখেন। তাহলে এই দুটো বই, একটা হচ্ছে থিওরি অফ জাস্টিস বাই জন রলস, যেটা পাবলিশড হয়েছিল 1971 সালে, আর একটা হচ্ছে অ্যানার্কি, স্টেট অ্যান্ড ইউটোপিয়া বাই রবার্ট নোজিক, যেটা 1974 সালে প্রকাশিত হয়েছিল। এই দুটো বইতে ন্যায় নীতি সম্পর্কে যে বক্তব্য রাখা হয়েছে, সেই বক্তব্যের আলোকেই আজকে আমাদের এই বিতর্ক সংক্রান্ত
গোপাল, হ্যাঁ স্যার। আমি মনে স্যার হয় একটা, কেটে গিয়েছিলাম মাঝখানে, না? হ্যাঁ স্যার একটু কেটে হুম, অসুবিধা হয়েছিল। ঠিক আছে, আমি আবার শুরু করছি। ঠিক আছে, আমি হ্যাঁ যেটা বলতে চাইছিলাম যে দুটো বই, একটা হচ্ছে জন রলস লিখেছিলেন 1971 সালে, এ থিওরি অফ জাস্টিস, আর একটা হচ্ছে অ্যানার্কি স্টেট অ্যান্ড ইউটোপিয়া, যেটি রবার্ট নজির লিখেছিলেন 1974 সালে। এই দুটো বইতে তারা ন্যায়তত্ত্ব সম্বন্ধে, ন্যায়নীতির তত্ত্ব সম্বন্ধে যে বক্তব্য রেখেছিলেন, তার ভিত্তিতেই আজকে আমাদের এই আলোচনাটা মূলত দাঁড়িয়ে থাকবে। রলস যেটা দেখলেন সেটা হচ্ছে যে তার সমকালীন যে মার্কিন সমাজ, সেখানে সমাজের একটা বড় অংশের মানুষের ব্যাপক অসন্তোষ রয়েছে প্রচলিত সমাজ ব্যবস্থার প্রায়োগিক রূপ এবং তাদের মূল্যবোধ নিয়ে। অবশ্যই সেই সমাজ ব্যবস্থা ছিল উদারনৈতিক গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার মূল্যবোধ এবং তার প্রক্রিয়া। রলসের উদ্দেশ্য তাহলে কি, যে হাউ টু গেইন ফেথ, হাউ টু অবটেন ফেথ, ট্রাস্ট, মানুষের কাছ থেকে কি করে আস্থা অর্জন করা যায়, যে ব্যবস্থার মধ্যে তারা রয়েছে সেই ব্যবস্থার মূল্যবোধ এবং পরিচালন প্রক্রিয়ার প্রতি তাদের আস্থা কি করে ফিরিয়ে আনা যায়, এটি যে তার কাছে চ্যালেঞ্জ। তার মনে হয়েছিল যে মানুষ যদি যে ব্যবস্থার মধ্যে থাকছে সেই ব্যবস্থার নীতি এবং প্রক্রিয়ার সম্বন্ধে তারা নিজেদের বক্তব্য রাখতে পারে, তাহলে কিন্তু তারা সেই ব্যবস্থার প্রতি তাদের আনুগত্য বজায় থাকবে। অর্থাৎ নিজেরা যে ব্যবস্থা নির্মাণ করেছে এবং পরিচালনায় অংশ নিচ্ছে, সেই ব্যবস্থাকে, সেই ব্যবস্থা তাদের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য হয়ে উঠবে। এমন একটা সিস্টেম, যে সিস্টেমের নীতি এবং প্রক্রিয়া মানুষের নিজেদের দ্বারা নির্ধারিত, সেই সিস্টেমের নীতি এবং প্রক্রিয়া মেনে চলার ক্ষেত্রে তাদের আগ্রহ বেশি থাকবে, এটাই তার মনে হয়েছিল। এই এই ভাবনা থেকেই কিন্তু তিনি তার ন্যায়তত্ত্বর উপস্থাপনা করছেন। এখন একটা জিনিস মনে রাখতে হবে যে রলস নরম্যাটিভ অ্যাপ্রোচ থেকে ন্যায়তত্ত্বের বা ন্যায়নীতি তত্ত্বের আলোচনা করছেন। এই নরম্যাটিভ অ্যাপ্রোচের কিন্তু যে পদ্ধতি, সেটি আমরা জানি যে অ্যাপ্রায়োরাই ডিডাকশন, পূর্বত সিদ্ধ যে অবরোহমূলক পদ্ধতি, সেখানে অনেক কিছু ধরে নেওয়া হয়, ধরে নিয়ে সাধারণ কিছু সিদ্ধান্ত ধরে নিয়ে তারপরে তার বিশেষ প্রয়োগ দেখার চেষ্টা করা হয়। এখানেও রলস কিন্তু কতগুলো বিষয় তার এই তত্ত্বকে প্রতিষ্ঠা করার জন্য আগে থেকে ধরে নিচ্ছেন, এবং এই পদ্ধতি প্রয়োগের ক্ষেত্রে তিনি কিন্তু তার পূর্বসূরি অনেক লিবারাল তাত্ত্বিকদের দ্বারা প্রভাবিত হচ্ছেন, লিবারাল এবং ওয়েস্টার্ন অন্যান্য তাত্ত্বিকদের দ্বারা। তাদের মধ্যে যাদের কথা খুব ইম্পর্টেন্ট, একজন হচ্ছেন জন লক, এবং তাছাড়াও রুশোর দ্বারাও তিনি গভীরভাবে প্রভাবিত হয়েছেন, বিশেষ করে তার সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি দ্বারা প্রভাবিত হয়েছে। আর খুব ইম্পর্টেন্ট হচ্ছেন কান্টের দ্বারা প্রভাবিত হয়েছেন। আমরা আস্তে আস্তে সেগুলো দেখব। এখন রলস যখন তার বক্তব্য রাখছেন, তখন যে উদারনৈতিক মূল্যবোধ এবং রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার যে পদ্ধতি, তার যে প্রতিষ্ঠিত যে নীতি, সেটি হচ্ছে উপযোগিতার তত্ত্ব বা ইউটিলিটেরিয়ান থিওরি। এখন এই উপযোগিতার তত্ত্বের যে মূল কথা, যে সর্বাধিক সংখ্যক মানুষের সর্বোচ্চ সুখবিধান, বা সর্বোচ্চ সংখ্যক মানুষের সর্বাধিক সুখবিধান, এই হচ্ছে তার মানে গোল। এবং সেখানে ব্যক্তির স্বাধীনতার বিষয়টি খুব একটা প্রাধান্য পায় না। রলস এই নীতিকে মেনে চলতে অস্বীকার করলেন। তার মনে হয়েছিল যদি এই রকমই হয়, যে সর্বোচ্চ সংখ্যক মানুষের বা সংখ্যাধিক মানুষের সুখবিধানটাই যদি লক্ষ্য হয়, তাহলে সংখ্যা লঘিষ্ঠ মানুষের স্বার্থের কথা কে ভাববে? এক। আর দুই হচ্ছে, উপযোগিতাবাদী তত্ত্বে বা ইউটিলিটেরিয়ান যে থিওরি, সেখানে ধরে নেওয়া হয়েছিল যে মানুষ সবসময় চায় কি, ম্যাক্সিমাইজেশন অফ প্লেজার, সেলফ ইন্টারেস্ট। মানুষ নিজের সুখ, নিজের স্বার্থ সিদ্ধি সবসময় করতে চায়। কিন্তু রলস বললেন যে কিন্তু আমরা বাস্তবে দেখি মানুষের মধ্যে বৃহত্তর স্বার্থে আত্মত্যাগের একটা প্রবণতা আছে,
স্যাক্রিফাইসিং ফর দ্য লার্জার ইন্টারেস্ট। এটা একটা এমন মূল্যবোধ, যে মূল্যবোধকে আমাদের জীবনে আমরা দেখি, আমাদের সমাজে আমরা দেখি। আমরা যদি ইউটিলিটেরিয়ান নীতি কেবল ফলো করি, নিয়ম, এই নিয়মটা যদি কেবল অনুসরণ করি সমাজ চালানোর ক্ষেত্রে, তাহলে এই একটা অত্যন্ত মৌলিক নীতিকে অস্বীকার করা হবে, যে মানুষ অন্যের জন্য বা বৃহত্তর সমাজের জন্য যে ত্যাগ স্বীকার করে এবং করতে প্রস্তুত স্বেচ্ছায়, এটাকে অস্বীকার করা হবে। তাই উপযোগিতাবাদী তত্ত্ব তার কাছে ন্যায়ের নীতি নির্ধারণ করার ক্ষেত্রে গ্রহণযোগ্য বলে মনে হলো না। একইভাবে তিনি সমাজতান্ত্রিক তত্ত্বকেও গ্রহণযোগ্য মনে করলেন না, কারণ সমাজতন্ত্রে বৃহত্তর স্বার্থে ব্যক্তি স্বাধীনতাকে বলিদানের একটা সম্ভাবনা থেকে যায়, ইগনোর করার, উপেক্ষা করার সম্ভাবনা থেকে যায়। সেটা তার কাছে গ্রহণযোগ্য হলো না। এমনকি যেটাকে বলা যায় যে ইনটিউটিভ থিওরিজ বা স্বজ্ঞাপ্রসূত যে তত্ত্ব, সেই ধরনের তত্ত্ব তার কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। কারণ যখন দুটো বিকল্প, স্বজ্ঞাপ্রসূত বিকল্পর মধ্যে সংঘাত ঘটে, তখন কোন বিকল্পটাকে বেছে নেওয়া হবে সেই বিষয়ে সেই তত্ত্ব তেমন কিছু সুরাহা দিতে পারে না। এইভাবে তিনি প্রচলিত যে ব্যবস্থাগুলোকে বর্জন করে একটি বিশেষ তত্ত্বকে তিনি গ্রহণ করলেন, সেটি হচ্ছে সামাজিক চুক্তি মতবাদ, সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি। আপনারা জানেন যে এই থিওরি আধুনিক রাষ্ট্রতত্ত্বের একটা ভিত্তি, বিশেষ করে উদারনৈতিক রাষ্ট্রতত্ত্বের একটা ভিত্তি রচনা করেছিলেন। এবং এই তত্ত্বের মধ্যে সবচেয়ে তিনজন প্রবক্তা আমরা জানি, হবস, লক এবং রুশো। এর মধ্যে রুশো তত্ত্বকে তিনি বিশেষভাবে গুরুত্ব দিলেন, কারণ রুশো তত্ত্বের মধ্যে যে প্রিজাম্পশনটা আছে, সেখানে বলা হচ্ছে যে মানুষ যখন প্রকৃতির রাজ্য থেকে বেরিয়ে এসে চুক্তির মাধ্যমে রাষ্ট্র তৈরি করে, সেই রাষ্ট্র একটা সাধারণ স্বার্থ বা সাধারণ মঙ্গলের কথা মাথায় রেখে পরিচালিত হয়। সেটা হচ্ছে সাধারণ ইচ্ছা। সাধারণ ইচ্ছা, মানুষের মধ্যে দু ধরনের ইচ্ছা রয়েছে, একটা হচ্ছে রিয়েল উইল আর একটা হচ্ছে আনরিয়াল উইল। যে মানুষের যে সংকীর্ণ ইচ্ছাটা মানুষকে তার ব্যক্তি স্বার্থের দ্বারা পরিচালিত হতে বাধ্য করে, সেটিকে তিনি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে প্রয়োগ করতে বলছেন না। তিনি বলছেন যে আরেকটি যে ইচ্ছা, যেটা মানুষকে সর্বাঙ্গীন কল্যাণের সঙ্গে, জনকল্যাণের সঙ্গে যুক্ত করে, সেই ইচ্ছা দ্বারা, যেটা জেনারেল উইল তিনি বলছেন, সাধারণ ইচ্ছা, তার দ্বারা রাষ্ট্র পরিচালিত হবে। রুশো এই ধারণাটাকে গ্রহণ করলেন, কারণ এখানে খুব ইম্পর্টেন্ট জিনিসটা, যে এই সাধারণ ইচ্ছা যেন সমাজ ও ব্যক্তির মধ্যে যে একটা নিবিড় সম্বন্ধ আছে, এই সম্বন্ধটাকে হাইলাইট করে, তুলে ধরে। এবং সোসাইটি যে একটা নেটওয়ার্ক অফ কোঅপারেশন অ্যামং ইন্ডিভিজুয়ালস, সমাজের বিভিন্ন অংশের মানুষের মধ্যে সহযোগিতার একটা, যেটাকে বলা যায় যেন জাল, সেটাই হচ্ছে সমাজ, এইটাকে স্বীকৃতি দিচ্ছে। ব্যক্তির স্বাধীনতা এবং সমাজের কল্যাণ, মঙ্গল, এই দুইয়ের মধ্যে যেন একটা যোগসূত্র স্থাপন করতে একটা পথ দেখায় এই সামাজিক চুক্তি মতবাদ, বিশেষ করে রুশোর সামাজিক চুক্তি মতবাদ, তার সাধারণ ইচ্ছার ধারণা। তাই এই ধারণাগুলো গ্রহণ করছেন রলস। এখন রলসের উদ্দেশ্য হচ্ছে কি, এমন একটা সমাজ ব্যবস্থা বা রাষ্ট্র ব্যবস্থা বা রাষ্ট্রের মধ্যে এমন একটা বন্টন ব্যবস্থাকে বা ন্যায় ব্যবস্থাকে প্রতিষ্ঠা করা, যে ব্যবস্থা মানুষের কাছে গ্রহণযোগ্য হয়। এই গ্রহণযোগ্যতাটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু বারবার এটা মাথায় রাখতে হবে যে ইট শুড বি অ্যাকসেপ্টেবল টু দ্য পিপল। কারণ যেটা তিনি, যে সমস্যা থেকে তিনি সমাধানের পথ খুঁজছেন, যে মানুষ আস্থা হারিয়েছে এক্সিস্টিং লিবারাল আইডিয়াস অ্যান্ড দেয়ার প্র্যাকটিসেস as reflected in the modern western liberal democracies। সেইখানে তার আস্থাটাকে ফিরিয়ে আনার জন্য, অর্থাৎ সমাজকে এমনভাবে, এমন নীতির দ্বারা পরিচালিত করতে হবে যে নীতিটা মানুষের কাছে গ্রহণযোগ্য হবে। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। এখন আবারও বলি যে সেই নীতিটাই গ্রহণযোগ্য হবে যে নীতি প্রণয়নে মানুষের নিজস্ব ভূমিকা আছে। তাহলে সামাজিক চুক্তি মতবাদ কিন্তু এই একটা সুযোগ করে দেয় যে সমাজ বা রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে ব্যক্তির বা সমাজের সদস্যদের যে ভূমিকা, সেটিকে স্বীকৃতি জানায়। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এইভাবে তিনি সামাজিক চুক্তির ধারণাটাকে গ্রহণ করছেন।
তার রাষ্ট্রতত্ত্বে, তার ন্যায়তত্ত্বে। এখন ন্যায় বলতে অ্যাজ সাচ তিনি কি বোঝাচ্ছেন? তিনি এইটাকে বলছেন জাস্টিস ইজ ফেয়ারনেস, ন্যায্যতা। ন্যায্যতা সেটা কিরকম না, তিনি বলছেন দেখো একটা তত্ত্ব, যে কোনো তত্ত্বই, সেটা যতই সুন্দর হোক না কেন ভাষার দিক থেকে, তার যুক্তির দিক থেকে, সেটা যদি সত্য না হয় তাহলে সেটা যেমন গ্রহণযোগ্য হয় না কখনো, তেমনি যে কোনো সামাজিক প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সেটা যদি ন্যায় সুনিশ্চিত করতে না পারে তাহলে কিন্তু সেটা কখনোই গ্রহণযোগ্য একটা প্রতিষ্ঠান হয়ে উঠতে পারবে না বা একটা প্রক্রিয়া হয়ে উঠতে পারবে না। এনি পলিটিক্যাল অর সোশ্যাল ইনস্টিটিউশনস which seeks to continue has to secure fairness. Unfair political institutions, unfair political organizations cannot be accepted. Fairness. So then what is fairness? এইটাকে তিনি বলছেন একটা ফেয়ার সোসাইটি গড়ে তোলার জন্য কি ধরনের উদ্যোগ নিতে হবে। এখানে খেয়াল রাখতে হবে রলস কিন্তু কোনো একটা প্যাটার্ন বলে দিচ্ছেন না যে এইভাবে যদি সমাজের সুযোগ সুবিধা, সমাজের বন্টন ব্যবস্থাকে পরিচালিত করা যায় তাহলেই হবে, তা না। তিনি পদ্ধতির কথা বলছেন। তিনি একটা নির্দিষ্ট পদ্ধতি নয়, তিনি নির্দিষ্ট পদ্ধতি নির্ধারণের একটা নীতির কথা বলছেন। কিরকম একটা খেয়াল করতে হবে এখানে, যে মানুষ সমাজ গঠন করে কেন, একদম বেসিক জিনিস, বা রাষ্ট্র গঠন করে কেন না, তার কিছু প্রয়োজন মেটানোর জন্য। বেঁচে থাকতে গেলে এমন অনেক প্রয়োজন তাকে মেটাতে হয় যে প্রয়োজনগুলো সে একা নিজে মেটাতে পারে না। সো দে হ্যাভ টু ডিপেন্ড অন আদার্স। রলস বলছেন এই প্রয়োজনগুলোকে দুটো ক্যাটাগরিতে ব্রডলি ভাগ করা যায়। বেসিক স্ট্রাকচারস অফ দ্য সোসাইটি তিনি বলছেন এই দু ধরনের জিনিস মানুষের হয়তো দরকার হতে পারে। এক ধরনের জিনিস যেটাকে আমরা বলি, যেটাকে বলা হয় পলিটিক্যাল লিবার্টিজ অর পলিটিক্যাল রাইটস, যেমন ধর রাইট টু স্পিচ, রাইট টু ফ্রিডম অফ এক্সপ্রেশন, রাইট এগেনস্ট আরবিট্রারি অ্যারেস্ট, মুভমেন্ট, এইসব যেগুলো রাজনৈতিক স্বাধীনতার মধ্যে যেটাকে আমরা বলি, এইগুলো হচ্ছে এক ধরনের জিনিস বা এক ধরনের রিকোয়ারমেন্টস যেটা মানুষের জীবনের জন্য প্রয়োজন, জীবন ধারণের জন্য প্রয়োজন। আর আরেক ধরনের জিনিস আছে, যেমন ধরো ইনকাম, বা ধরো যেটাকে বলা যায় যে হেলথ, প্রপার্টি, এই যে জিনিসগুলো যেটাকে আর্থসামাজিক যে রিকোয়ারমেন্টস বলা যেতে পারে, সোশিও ইকোনমিক রিকোয়ারমেন্টস, এইগুলোকে রলস আর একটা ক্যাটাগরিতে ভাগ করছে। খেয়াল করতে হবে যে প্রথম শ্রেণীর যে রাজনৈতিক স্বাধীনতাগুলো, রলস বলছেন যে এইগুলোকে পেতে গেলে মানুষকে ডিপেন্ড করতে হয় সোশ্যাল আর পলিটিক্যাল ইনস্টিটিউশনের উপরে। হ্যাঁ, একটা মানুষ যদি স্বাধীনতা চায় তখন তাকে স্বাধীনতা সুনিশ্চিত করতে পারে এমন প্রতিষ্ঠানের উপর নির্ভর করতে হবে। আর দ্বিতীয় যে সোশিও ইকোনমিক যে রিকোয়ারমেন্টস গুলো আছে, সেগুলো পাওয়ার ক্ষেত্রে নিশ্চয়ই সামাজিক রাজনৈতিক প্রতিষ্ঠানের একটা ভূমিকা থাকতে পারে, কিন্তু সেই ভূমিকাটাই শেষ কথা নয়। অর্থাৎ একজন মানুষের স্বাস্থ্য সেটা নির্ভর করে হয়তো সেই সমাজে স্বাস্থ্য ব্যবস্থার উপরে অনেকটা, অসুস্থ হলে সে কোথায় চিকিৎসা করাবে ইত্যাদি, কিন্তু তার চেয়েও ইম্পর্টেন্ট হচ্ছে তার ব্যক্তিগত ভূমিকা, ব্যক্তিগত পার্সপেক্টিভ এখানে খুব ইম্পর্টেন্ট। তেমনি তার উপার্জনের ক্ষেত্রে সমাজের এবং রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোর একটা ভূমিকা থাকতে পারে, কিন্তু তার ব্যক্তিগত উদ্যোগ এখানে মোর ইম্পর্টেন্ট রোল প্লে করে। তাহলে এই দুটো ক্যাটাগরির যে সোশ্যাল স্ট্রাকচার বা দুটো ক্যাটাগরির যে রিকোয়ারমেন্টস, এটা মানুষ চায়, যেটার জন্য মানুষ অন্য মানুষের সঙ্গে সম্পর্কে আবদ্ধ হয়। এখন এইগুলো যাতে করে ফেয়ারলি ডিস্ট্রিবিউটেড হয়, এইগুলো যাতে করে এমনভাবে ডিস্ট্রিবিউটেড হয় যেটাকে বলা যায় ন্যায্য বা গ্রহণযোগ্য সব মানুষের কাছে, এইটাই তার লক্ষ্য। টু ডিস্ট্রিবিউট দিজ ফ্রিডমস, দিজ রাইটস
in such a way which is fair and which is acceptable to the individuals of a society, সমাজের বসবাসকারী মানুষের কাছে যেটা গ্রহণযোগ্য হয়। অর্থাৎ মানুষ যখন চুক্তিতে যাবে তখন এই উদ্দেশ্যগুলো নিয়ে সে চুক্তি করবে যে এমনভাবে সমাজের সুযোগ সুবিধা এবং অধিকার, স্বাধীনতা ও অন্যান্য সম্পদ এমনভাবে যাতে বন্টিত হয় যে বন্টন প্রক্রিয়াটা তার কাছে ন্যায্য বলে প্রতিভাত হয়, তবে সেটা সে গ্রহণ করবে, গ্রহণযোগ্য বলে মনে করবে। এখন এই ধরনের ন্যায্য একটা ন্যায়ের নীতিতে আসতে গেলে রলস বলছেন কয়েকটা প্রি কন্ডিশন ফুলফিল করতে হবে, পূর্ব শর্ত। এটাও আবার বলছি, আমরা বললাম যে অ্যাপ্রায়োরাই ডিডাকশন, তিনি ধরে নিচ্ছেন হ্যাঁ যে এই পূর্ব শর্ত অনুসরণ করে যদি মানুষ চুক্তিবদ্ধ হয় তাহলে কিন্তু তারা এমন ন্যায়ের নীতি তৈরি করতে পারবে যে নীতিগুলো অনুসরণ করে সমাজের স্বাধীনতা ও অন্যান্য সুযোগ সুবিধা সম্পদের বন্টন হলে সেটা মানুষের কাছে ন্যায্য বলে গ্রহণযোগ্য হবে। কি কি সেই শর্ত? প্রথম তিনি যে শর্তের কথা বলছেন সেটি হচ্ছে যে একটা সমাজে যে মানুষগুলো থাকে তার একটা, মানুষের সাধারণ যে বিবেচনা বুদ্ধি তার একটা লিমিটেশন আছে। মানুষ যে যতই চালাক হোক না কেন, যতই সে ওয়েল ইনফর্মড হোক না কেন, তার একটা লিমিটেশন আছে, সেই লিমিটেশনটাকে অস্বীকার করা যায় না। যেটাকে তিনি বলছেন যে মানুষ সার্কামস্টেন্সেস অফ জাস্টিস বা ন্যাচারাল ফ্যাক্ট, অর্থাৎ মানুষ যত সুচিন্তিত সিদ্ধান্তই নিক না কেন তার ভুল হতে পারে। অর্থাৎ মানুষের ধারণা করার সামর্থ্য, তার জ্ঞান অর্জনের সামর্থ্য, ইনফরমেশন কালেক্ট এবং অ্যানালাইজ করার সামর্থ্য সব টু সাম এক্সটেন্ট লিমিটেড। এই লিমিটেশনটাকে মাথায় রেখে কিন্তু কাজ করতে হবে। আমরা কখনোই একটা পারফেক্ট সিচুয়েশনে পৌঁছতে পারি না, আমরা তার কাছাকাছি যেতে পারি কিন্তু উই ক্যানট রিচ আউট ইনটু এ পারফেক্ট সিচুয়েশন। কখনোই আমরা শ্রেষ্ঠ অবস্থায় যেতে পারি না, এটা কিন্তু ধরে নিতে হবে যে কোনো সিদ্ধান্তেরই কিছু ত্রুটি থাকতে পারে, কিছু সীমাবদ্ধতা থাকতে পারে। দ্বিতীয় তিনি যেটা যে পূর্ব শর্তের কথা বললেন সেটা হচ্ছে একটা, যেমন ওই চুক্তি তত্ত্বে বলা হয়েছে যে একটা ইনিশিয়াল পজিশন বা অরিজিনাল পজিশন বা একটা প্রারম্ভিক অবস্থান থাকবে এই চুক্তি, অর্থাৎ এমন একটা অবস্থা যখন চুক্তিটা হয়নি এটা ধরে নিচ্ছেন। যেমন প্রকৃতির রাজ্যের কথা ধরে নিচ্ছেন সামাজিক চুক্তি মতবাদীরা, তেমনি ধরে নিচ্ছেন, যেখান থেকে দাঁড়িয়ে তারা এই ন্যায়ের নীতিগুলো নির্ধারণের সিদ্ধান্ত নিচ্ছে যে আমরা এবারে নেব। অর্থাৎ এমন একটা পজিশন যেখানে ন্যায় নীতিগুলো তখনও ছিল না, এটা ধরে নিচ্ছেন। এবং এই প্রারম্ভিক অবস্থানে মানুষ কিরকম করে থাকে না, তারা একটা ভেল অফ ইগনোরেন্স, একটা অজ্ঞতার আড়ালে থাকে, পর্দার আড়ালে, অজ্ঞতার পর্দার আড়ালে। কিসের বিষয়ে অজ্ঞতা? না, তারা নিজেদের সামর্থ্য, নিজেদের গুণ, সমাজে তাদের অবস্থান এবং ভবিষ্যতে তারা এই যে চুক্তি করছে সেই চুক্তির ফলে তারা কিভাবে লাভবান হবে, এই সব বিষয়ে, তাদের সামর্থ্য ইত্যাদি বিষয়ে তারা কিন্তু অজ্ঞ থাকে। এই অজ্ঞতাটা তিনি ধরে নিচ্ছেন। আবারও বলছি, এগুলো সব ধরে নেওয়া, কারণ এগুলো ধরে নিলে তিনি যে চুক্তিটার কথা বলছেন, যে নীতি ন্যায় নীতির শর্তের কথা বলছেন, সেখানে পৌঁছতে সুবিধা হবে। লজিক্যাল ইনফারেন্স। মানুষ যেন জানে না যে তার কি যোগ্যতা, সে অন্যের মতোই, যে আমিও যা অন্যরাও যা আমিও তাই, অন্যদের মতোই আমি একজন, তাদের আমার নিজস্ব স্বাতন্ত্র, নিজস্ব বিশিষ্টতা সম্বন্ধে আমি জানি না, এইরকম একটা ভাবনা থেকে বা এরকম একটা অবস্থা থেকে মানুষ যেন চুক্তিতে প্রবেশ করবে বলে রলস বলছেন। আর একটা তিনি বলছেন, এটা ইকোনমিক্স এর থিওরি, ম্যাক্সিমিন রুল। সেটা কিরকম জিনিস? যে মানুষ যখন এই অজ্ঞতার আড়ালে থেকে কোনো চুক্তিতে প্রবেশ করে তখন সে যে জিনিসগুলো ভাগাভাগি করে নেওয়ার জন্য চুক্তি করছে সেই জিনিসগুলো এমনভাবে ভাগ করবে যাতে করে সে এই ম্যাক্সিমিন রুলের নীতি অনুযায়ী ভাগ করার সময় প্রভাবিত হবে। কিরকম তিনি বলছেন, একটা মজার দৃষ্টান্ত দিচ্ছেন যে একজনকে একটা কেক কাটতে বলা হলো। এখন কেকটা কাটার সময়
সে জানে না যে কাটার পরে তার ভাগ্যে কোন অংশটা পড়বে, কোন খণ্ডটা পড়বে। তখন সে কিভাবে সেই কেকটাকে কাটবে? ন্যাচুরালি সে কেকটাকে একেবারে সমান ভাগে ভাগ করে কাটবে, যাতে করে যে ভাগটাই তার কাছে পড়ুক না কেন সেই ভাগটা অন্যের চেয়ে কম হবে না। এটাকেই তিনি বলছেন ম্যাক্সিমাম রুল। তাহলে এই যে শর্তগুলো, ওই সার্কামস্টেন্সেস অফ জাস্টিস, ইনিশিয়াল পজিশন, ভেল অফ ইগনোরেন্স এন্ড ম্যাক্সিমাম রুল, এই শর্তগুলো সাপেক্ষে একটা সমাজের সচেতন, যুক্তিবোধ সম্পন্ন, স্বাধীন ব্যক্তিরা যখন সমাজের সুযোগ সুবিধা, স্বাধীনতা, সম্পদ ইত্যাদির ন্যায়সম্মত বন্টন করার জন্য কোনো চুক্তিতে প্রবেশ করতে চান বা করেন, তখন সেই চুক্তির শর্তগুলো কি কি হতে পারে, রলস এবার সেইটা বলছেন যে এই শর্তগুলো এইভাবে যদি চুক্তিতে মানুষ আবদ্ধ হয়, সমাজের সম্পদ, সুযোগ সুবিধা, স্বাধীনতা, অধিকার বন্টনের, ন্যায্য বন্টনের এই শর্তগুলোতে তারা উপস্থিত হবে, উপনীত হবে। দে উইল রিচ টু দিস প্রিন্সিপলস। এগুলো আবারও বলছি, এগুলো রলসের কিন্তু যুক্তি নির্ভর অনুমান, এইগুলো কিন্তু বাস্তবে যে ঘটছে তা কিন্তু নয়। এটাই নর্মেটিভ অ্যাপ্রোচের বা বৈশিষ্ট্য। নর্মেটিভ অ্যাপ্রোচ পূর্বতঃসিদ্ধ যে অবরোহমূলক পদ্ধতি অনুসরণ করে, সেই পদ্ধতি অনুসরণ করে তিনি এই যুক্তিসিদ্ধ অনুমানগুলো করছেন। এই চুক্তি যে আদতে বাস্তবে হয়েছে তা নয়, কিন্তু একে ধরে নিচ্ছেন। এই ধরে নেওয়াটা একটা এস্টাবলিশ নর্ম এই নর্মেটিভ থিওরিতে। সেখানে তিনি বলছেন যে অন্তত দুটোর নীতি সেই চুক্তির মধ্যে দিয়ে বেরিয়ে আসবে সামাজিক ন্যায় প্রতিষ্ঠার জন্য। কি কি নীতি? একটা হচ্ছে each person has an equal right to a fully adequate scheme of equal basic liberties which is compatible with a similar scheme of liberties for all. একটু খটোমটো ভাষাটা, কিন্তু মুদ্রা কথা হচ্ছে যে সমাজে বসবাসকারী মানুষ তারা এমন একটা ব্যবস্থাকে প্রণয়ন করার চেষ্টা করবে যে ব্যবস্থায় সকলে সর্বাধিক স্বাধীনতা পেতে পারে। অর্থাৎ যে ব্যবস্থায় স্বাধীনতা পাওয়ার ক্ষেত্রে যেন সকলে সর্বাধিক স্বাধীনতা পেতে পারে। যেমন ধরো যে এরকম হতেই পারে যে সকলে হয়তো তার ইচ্ছে মতো সর্বাধিক স্বাধীনতা পাবে না, কিন্তু যাতে সকলে ন্যূনতম স্বাধীনতা পায় সেই কথাটা মাথায় রেখে লোকে কিন্তু কম্প্রোমাইজ করবে। এই কম্প্রোমাইজ করাটাই হচ্ছে চুক্তির মূল ব্যাপার। হ্যাঁ, যেমন ধরো কোন একটা ক্লাবে একটা ফিস্ট করার আয়োজন চলছে, ফিস্ট হবে। এখন সেই ক্লাবে যারা মেম্বার তাদের হয়তো কেউ হয়তো অনেক পয়সাওয়ালা মেম্বার, কেউ হয়তো ততটা পয়সাওয়ালা নয়, অর্থাৎ কারুর অনেক বেশি টাকা চাঁদা দেওয়ার সামর্থ্য আছে ফিস্টে, আর কারুর ততটা নেই। এখন যারা বেশি চাঁদা দেবে তারা যদি বলে যে না আমরা পোলাও আর পাঁঠার মাংস খাবো, তাহলে কিন্তু যারা কম চাঁদা দেবে তারা তো সেটা বিয়ার করতে পারবে না, যে অত টাকা চাঁদা আমরা দিতে পারবো না। তখন হয়তো এই দু দলের মধ্যে একটা চুক্তি হলো যে আমরা সবাই তো একই ক্লাবের মেম্বার, আমরা চাঁদা দেবো নিজেদের সামর্থ্য মতো, কিন্তু খাওয়াটা এমন স্ট্যান্ডার্ডে রাখবো যেটা সকলেই খেতে পারে। অর্থাৎ পোলাও আর পাঁঠার মাংসের জায়গায় সাদা ভাত আর মুরগির মাংস খাবো। তাহলে এখানে একটা কম্প্রোমাইজ হলো, কিন্তু খাবারটা সকলেই যেন পায়, এই একটা চুক্তি হলো। এই যে বলছে বেসিক লিবার্টিস, ইকুয়াল বেসিক লিবার্টিস উইচ ইজ কম্প্যাটেবল উইথ এ সিমিলার স্কিম অফ লিবার্টিস ফর অল। অর্থাৎ আমি যেমন স্বাধীনতা অর্জন করব বা সমাজের প্রত্যেক সদস্য সেই একই রকম স্বাধীনতা অর্জন করবে,
এই ব্যবস্থায় আমি এগ্রি করছি। ওই যেমন আমি কেকটা কাটার আগে যদি না জানি কোন ভাগটা আমি পাবো, তাহলে কেকটা এমন ভাবে কাটবো যাতে করে অন্য যে কেউ যে অংশটা পাবে তার থেকে আমার অংশটা যেন ছোট না হয়। তাহলে এমন ভাবে আমি চুক্তি করব, যেহেতু আমি জানি না যে আমি আহ, আহ, উম, আহ, কতটা পাওয়ার যোগ্য, ইগনোর ভেল অফ ইগনোরেন্সের জন্য, তাই আমি এমন স্বাধীনতার প্রকল্পে রাজি হব যে স্বাধীনতাটা অন্য যে কারুর প্রাপ্য স্বাধীনতার থেকে কম নয় বা সমান। কিন্তু রলস এটাও জানতেন যে এটা একটা আদর্শ অবস্থান, যে যেখানে সকলে সমান স্বাধীনতা পাবে, কিন্তু বাস্তবে সমাজে কিন্তু বৈষম্য আছে। তাই তিনি দ্বিতীয় আর একটা নীতির কথাও বললেন সামাজিক ন্যায় নীতি প্রণয়নের ক্ষেত্রে। সেটি হচ্ছে প্রভেদ নীতি, যেটাকে তিনি বলছেন যে যদি বৈষম্য করতেই হয়, বৈষম্য না করতে পারলে ভালো, কিন্তু যদি বৈষম্য করতেই হয় তাহলে সেটাকে কিভাবে করলে সেটা ন্যায্য এবং মানুষের কাছে গ্রহণযোগ্য হবে, সেই নীতিটা হচ্ছে দ্বিতীয় নীতিটা। এটা কি? তিনি বলছেন সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ইনইকুয়ালিটিস আর টু স্যাটিসফাই টু কন্ডিশনস। সামাজিক এবং অর্থনৈতিক অসাম্যগুলো যদি করতেই হয় তাহলে দুটো অন্তত শর্ত মেনে করতে হবে, তবেই সেটা ন্যায্য হবে এবং মানুষের কাছে গ্রহণযোগ্য হবে। কি কি? ফার্স্ট হচ্ছে, ফার্স্ট দে মাস্ট বি attached to offices and positions open to all under conditions of fair equality of opportunity। অর্থাৎ এমন পদ এবং অফিসের ক্ষেত্রে সেই বৈষম্য করা চলবে যে পদগুলো এবং অফিসগুলো সকলের জন্য উন্মুক্ত, অর্থাৎ সেই সুযোগের সমতা সেখানে থাকবে, এক নম্বর। এবং তার চেয়েও গুরুত্বপূর্ণ যে আরেকটি নীতি, সেটি হচ্ছে they must be to the greatest benefit of the least advantaged members of society। সমাজের যারা সবচেয়ে পিছিয়ে পড়া অংশের মানুষ, তাদের সর্বাধিক কল্যাণের লক্ষ্যে যেন এই বৈষম্যগুলো পরিচালিত হয়। তাহলে এই দুটো শর্ত, অর্থাৎ সমাজের সবচেয়ে প্রান্তিক অংশের মানুষের সর্বাধিক কল্যাণের নিমিত্ত এবং এমন অফিস এবং পদের ক্ষেত্রে যেগুলো সকলের জন্য উন্মুক্ত সুযোগের সমতার ভিত্তিতে, এই দুটো শর্ত পালন করে যদি সমাজে আর্থিক ও সামাজিক সুযোগ সুবিধা সম্পদ বন্টনের ক্ষেত্রে বৈষম্য করা হয়, তাহলে সেই বৈষম্য অন্যায্য হবে না এবং মানুষের কাছে গ্রহণযোগ্য নয়, তা গ্রহণযোগ্য হবে। তাহলে এই হচ্ছে দুটো প্রধান নীতি, যে নীতিগুলো রলসের ন্যায় তত্ত্বের ভিত্তি। এবং তিনি যেটা বললেন সেটা হচ্ছে যে ওই যে বললাম যে দু ধরনের ইয়ে আছে, দু ধরনের সোশ্যাল স্ট্রাকচার তিনি বলছেন, বা দু ধরনের যে বেসিক নিডস মানুষের আছে। একটা হচ্ছে লিবার্টিজ রিলেটেড টু ফ্রিডম অফ স্পিচ, এক্সপ্রেশন, রাইটস এগেনস্ট আরবিট্রারি অ্যারেস্ট ইত্যাদি ইত্যাদি, যেগুলো মূলত রাজনৈতিক লক্ষ্যে পরিচালিত, রাজনৈতিক অধিকার এবং স্বাধীনতা, সেইগুলোর ক্ষেত্রে তিনি বলছেন এই প্রথম নীতিটি প্রযোজ্য। অর্থাৎ সেখানে কোনোভাবেই কোন রকম ডিসক্রিমিনেশন করা যাবে না, সেখানে সবাই সমানভাবে রাজনৈতিক স্বাধীনতা পাবে, অধিকার স্বাধীনতা যাই বলো পাবে। আর এই সোশিও ইকোনমিক যে রিকোয়ারমেন্টস গুলো আছে সেইগুলোর ক্ষেত্রে যদি বৈষম্য করতেই হয়, তাহলে সেই বৈষম্যগুলো এই যে দুটো শর্তের কথা বলা হলো, এই শর্ত দুটো সাপেক্ষে করতে হবে। এরপরেও তিনি আরো অনেক কথা বলেছেন, যেমন এই দুটো নীতির মধ্যে যদি কোনো কনফ্লিক্ট ঘটে তাহলে কিন্তু ওই লিবার্টি মাস্ট বি গিভেন প্রায়োরিটি, স্বাধীনতাকে প্রায়োরিটি দিতে হবে। কারণ আফটার অল তিনি কিন্তু একজন লিবারাল থিঙ্কার ছিলেন। অফকোর্স হি ওয়াজ ইনফ্লুয়েন্সড বাই সার্টেন সোশ্যালিস্টিক আইডিয়াস, এবং মানুষের প্রান্তিক মানুষের স্বার্থের কথা তিনি ভেবেছিলেন, কিন্তু আলটিমেটলি তার লক্ষ্য কিন্তু সমাজের মানুষের স্বাধীনতাটাকে সুরক্ষিত করা। কারণ যে অবস্থান থেকে তিনি এই ন্যায়নীতি তত্ত্বে চুক্তির মধ্যে আসার কথা বলছেন, সেটা হচ্ছে এই
যে সমাজে বসবাসকারী মানুষ সে স্বাধীনতা আছে, সে কি নীতির দ্বারা পরিচালিত হবে, কোন রাজনৈতিক প্রক্রিয়ার দ্বারা অনুশাসিত হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেবার এবং প্রয়োজনে তাকে বদল করার, সংস্কার করার, সেটাকে পরিচালনায় সক্রিয়ভাবে অংশ নেবার, এই যে মানুষের স্বাধীনতা, যে কিভাবে তার রাজনৈতিক জীবন, সামাজিক জীবন পরিচালিত হবে সেটা সে নির্ধারণ করবে, এই স্বাধীনতাটা হচ্ছে রলসের কাছে খুব ইম্পর্টেন্ট। এই জন্য তিনি চুক্তির কথা বলছেন। এমন কিছু সিস্টেম মানুষের উপরে চাপিয়ে দেওয়া যাবে না, সেটা যতই এফিসিয়েন্ট হোক না কেন। সেটা অনেক, যেটা তিনি বললেন যে সামাজিক প্রতিষ্ঠান যতই সুন্দর হোক, যতই এফিসিয়েন্ট হোক, সেটা যদি ন্যায় বিধান করতে না পারে তাহলে সেটা কোনো মূল্য নেই, সেটাকে বাদ দিতে হবে, সেটাকে বাতিল করতে হবে। ঠিক তেমনি যতই সুন্দরভাবে একটা পরিচালিত হোক না কারো রাষ্ট্র ব্যবস্থা, সেখানে যদি ব্যক্তির বক্তব্য রাখার কোনো জায়গা না থাকে, কিভাবে সেই সমাজ পরিচালিত হবে, সেই রাষ্ট্র পরিচালিত হবে, তার নীতি নির্ধারণে এবং তার প্রক্রিয়াকে নির্ধারণে তার বক্তব্য রাখার যদি স্বাধীনতা না থাকে, তাহলে সেই সমাজ বা সেই রাষ্ট্র ব্যবস্থা কখনোই কাম্য নয়, গ্রহণযোগ্য নয় রলসের কাছে। এবং তিনি মনে করেন সেই সাধারণ শাসন ব্যবস্থা বা সেই রাষ্ট্র ব্যবস্থা বা সমাজ ব্যবস্থা জাস্টিসকে সিকিউর করতে ব্যর্থ হবে, পারবে না। আমি এই পর্যন্ত বলে রলসের আলোচনা এখানে থামাচ্ছি। আরো অনেক কিছু বলা যেত, কিন্তু আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত বিতর্কটা। তাই জন্য এখানে নজিককে আমরা আনার চেষ্টা করছি। রলস নিয়ে আরো অনেক কিছু বলা যায়, কিন্তু সেটা এখানে আমি বলছি না। নজিক 1974 সালে ওই অ্যানার্কি স্টেট অ্যান্ড ইউটোপিয়া যে বইটা লিখলেন, সেখানেও তিনি একটা ন্যায়ের তত্ত্ব দিলেন, ন্যায় নীতির তত্ত্ব দিলেন, কিন্তু তার অবস্থান সম্পূর্ণ বিপরীত। যদিও দুজনেই লিবারাল ট্র্যাডিশনের মানুষ, কিন্তু তার অবস্থান সম্পূর্ণ ভিন্ন। এবং মজা হচ্ছে, আমরা আগেই বললাম যে দুজনেই একই ডিপার্টমেন্টে কাজ করতেন, পড়াতেন, সহকর্মী। নজিক যখন তার বইটি লেখেন, তার পাণ্ডুলিপি তিনি রলসকে দেখান, এবং রলস সেই পাণ্ডুলিপি আদ্যপান্ত পড়ে সেটিকে এডিট করে দেন, সংস্কার করে দেন। যদিও নজিকের বক্তব্যের বইয়ের ছত্রে ছত্রে রলসের তত্ত্বের সমালোচনা রয়েছে। মানে মজার, এই দুজনের মধ্যে এমনই হৃদ্যতার সম্পর্ক ছিল, অথচ দুজনের তত্ত্ব নিয়ে এত বিতর্ক, যা নিয়ে আজকেও আমরা আলোচনা করছি। নজিক তার যে বক্তব্য, সেই বক্তব্যের মানে ভিত্তি হচ্ছে যেটাকে ইংরেজিতে বলা হয় লিবার্টেরিয়ানিজম, বা আরো যদি বলা যায় যে তার উদারনীতিবাদের যে পর্যায়ের সঙ্গে তিনি যুক্ত, সেটি হচ্ছে নিওলিবারালিজম, নয়া উদারনীতিবাদ। এই নয়া উদারনীতিবাদের তাত্ত্বিক হিসেবে নজিক যে অবস্থান থেকে শুরু করেন, সেটি তিনি এরকম করে বলছেন। তার বইয়ের একদম শুরুতে তিনি, আমরা জানি যে উদারনীতিবাদের মোটামুটি 3টে পর্ব বা পর্যায় আছে। একটা হচ্ছে একেবারে ধ্রুপদী উদারনীতিবাদ, যেটা জন লকের হাত ধরে এসছে, তারপরে ডেভিড রিকার্ডো, এরা, অ্যাডাম স্মিথ, যেখানে ন্যূনতম রাষ্ট্র ব্যবস্থার কথা বলা হচ্ছে, যেখানে মনে বলা হচ্ছে যে স্টেট ইজ এ নেসেসারি ইভিল, রাষ্ট্র প্রয়োজনীয় কিন্তু আসলে ক্ষতিকারক একটি বস্তু, এবং নেগেটিভ রোল দেওয়া হচ্ছে, অ্যাসাইন করা হচ্ছে রাষ্ট্রকে, নেতিবাচক ভূমিকা। রাষ্ট্রের কাজ হচ্ছে ব্যক্তির স্বাধীনতার উপভোগের পথে যে বাধা, সেগুলোকে যাতে সে দূর করে। আইন শৃঙ্খলা রক্ষা কেবল তার কাজ, ফ্রি মার্কেট ইকোনমিতে সে যেন হস্তক্ষেপ না করে। তারপরে আমরা দেখব আস্তে আস্তে 19বিংশ শতাব্দীর মাঝামাঝি সময় থেকে একটা বদল আসছে, যেখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন জন স্টুয়ার্ট মিল, যে রিফর্মিস্ট লিবারালিজম বা পজিটিভ লিবারালিজম, সংস্কারপন্থী উদারনীতিবাদ, যেখানে ন্যূনতম রাষ্ট্র নয়, একটা সক্রিয় রাষ্ট্র ব্যবস্থার কথা বলা হচ্ছে, যে রাষ্ট্র অনেক সংস্কারমূলক উদ্যোগ নেবে, সদর্থক উদ্যোগ নেবে, সামগ্রিকভাবে সমাজের স্বার্থে অনেক উদ্যোগ নেবে। কিন্তু তারপরে আমরা দেখব, বিশেষ করে 1930-এর দশক থেকেই একটা স্রোত আসছে, যেটা কিনা এই সক্রিয় রাষ্ট্রের ভূমিকাটাকে সমালোচনা করতে শুরু করছে। এবং তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে কেনসীয় অর্থনীতির ফলে যে রাষ্ট্রের অত্যন্ত অতিসক্রিয়তা, সেটা তারা খারিজ করছেন। এবং এই তৃতীয় যে পর্ব উদারনীতিবাদের, সেটা হচ্ছে ওই আবার যেন রিভাইভাল অফ ক্লাসিক্যাল লিবারালিজম,
ধ্রুপদী উদারনীতিবাদের যেন আবার পুনরাবির্ভাব ঘটানোর চেষ্টা হচ্ছে। তো এই অংশ, এই পর্যায়ের উদারনীতিবাদকে আমরা বলছি নয়া উদারনীতিবাদ। তার আমাদের নজিক হচ্ছেন কিন্তু এই নয়া উদারনীতিবাদের একজন প্রবক্তা, আর রলস হচ্ছেন ওই সংস্কারমূলক উদারনীতিবাদের একেবারে শেষের দিকের একজন প্রবক্তা। এই দুই উদারনীতিবাদের এই দুই শাখার মধ্যে যেন এই সংঘাতটা আমরা এই রলস নজিক ডিবেটের মধ্যে দেখতে পাই জাস্টিস নিয়ে। তা নজিক তার বইতে শুরুতেই যেটা পরিষ্কার করে বলছেন যে তিনি বলছেন ইন্ডিভিজুয়ালস হ্যাভ রাইটস and there are things which no person or group may do to them without violating their rights. আবার বলছেন so strong and far reaching are these rights that they raise the question of what, if anything, the state and its officials may do. অর্থাৎ প্রথমে তিনি বলছেন যে ব্যক্তির কিছু অধিকার আছে, যে অধিকারগুলোকে কোনো অন্য কোনো ব্যক্তি বা অন্য কোনো গোষ্ঠী কেড়ে নিতে পারে না কোনোভাবেই। তার অধিকারগুলোকে তার উপর এমন কিছু চাপিয়ে দিতে পারে না যাতে তার অধিকার ভঙ্গ হয়। এই অধিকারগুলো হচ্ছে ইনভায়োলেবল, অলঙ্ঘনীয় অধিকার, এবং এর প্রভাব এত সুদূর প্রসারী যে রাষ্ট্রের বা রাষ্ট্রীয় কর্মকর্তাদের, কর্তৃপক্ষের তেমন কিছু করার থাকেই না যা তারা ব্যক্তির জীবনে হস্তক্ষেপ করার সময় করতে পারে। এই যে অধিকারের উপরে তিনি কিন্তু খুব জোর দিচ্ছেন, ইন্ডিভিজুয়ালস রাইটস, এবং এই অধিকারগুলোর মধ্যে তিনি একটা বিশেষ ধরনের অধিকারকে বেশি গুরুত্ব দিচ্ছেন তার ন্যায় তত্ত্ব প্রতিষ্ঠার ক্ষেত্রে, ন্যায় নীতির তত্ত্ব প্রতিষ্ঠার ক্ষেত্রে। সেটা কি না, এন্টাইটেলমেন্ট থিওরি। সেটা কি, খুব সংক্ষেপে সেটা হচ্ছে সত্ত্বাধিকার তত্ত্ব। সত্তা অধিকার, এটা কোনো জিনিসের উপরে কারোর অধিকার, সত্য। তিনি বলছেন যে দেখো, কোন জিনিসের উপরে মানুষ তিনভাবে তার অধিকার অর্জন করতে পারে বা স্থাপন করতে পারে। কি কিভাবে? ইনফ্যাক্ট প্রথমে তিনি বলছেন দুভাবে, তারপরে আরেকটা বলছেন কিভাবে করতে পারে না। এক নম্বর হচ্ছে তার মতে, এ পারসন হু অ্যাকোয়ার্স এ হোল্ডিং in accordance with the principle of justice in acquisition is entitled to that holding. প্রথম নীতিটা যে একজন মানুষ, তিনি যদি কোনো একটা জিনিস অ্যাকুয়ার করেন, অর্জন করবেন কিভাবে না, নিজের শ্রম দিয়ে, নিজের সামর্থ্য দিয়ে, নিজের প্রতিভা দিয়ে, নিজের সৃজনশীলতা দিয়ে, নিজের উদ্যোগ দিয়ে, বুদ্ধি দিয়ে, এই দিয়ে যদি তিনি কোনো একটা জিনিসকে অর্জন করে নেন, সেটি তার উপর, সেই জিনিসটির উপরে তার যে অধিকার, সেটি ন্যায়সম্মত। দ্যাটস নাম্বার ওয়ান। যেমন ধরো কেউ একটা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে, দেখলে একটা গাছের ডাল পড়ে আছে, এবারে সেই গাছের ডালটা সে কুড়িয়ে নিয়ে একটা ছুরি দিয়ে সেটাকে কেঁচে সুচলো একটা মুখ করে একটা বর্ষা করলো। তখন সেই বর্ষাটা মালিক, সে বর্ষাটার উপরে তারা ন্যায়সম্মত অধিকার বর্তালো, কারণ এই বর্ষাটা সে নিজের শ্রম দিয়ে তৈরি করেছে, এমন জিনিসের উপরে শ্রম নিয়োগ করেছে যে জিনিসটা আগে যে জিনিসটার উপরে আগে কারোর মালিকানা ছিল না। অর্থাৎ পূর্ব মালিকানাহীন কোনো বস্তুর উপরে, প্রাকৃতিক বা অন্য কোনো বস্তুর উপরে মানুষ নিজের শ্রম বা অন্য প্রতিভা বা সামর্থ্য যুক্ত করে সেই জিনিসটার উপরে তার একান্ত মালিকানা বা সত্ত্বাধিকার দাবি করতে পারে, এবং এই দাবিটা ন্যায়সম্মত। দিস ইজ নাম্বার ওয়ান। দ্বিতীয় জিনিসটা কি, তিনি বলছেন এ পারসন হু অ্যাকোয়ার্স এ হোল্ডিং ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য প্রিন্সিপল অফ জাস্টিস ইন ট্রান্সফার ফ্রম সামওয়ান এলস এন্টাইটেলড টু দ্য হোল্ডিং ইজ এন্টাইটেলড টু দ্য হোল্ডিং। তার মানে কি, অর্থাৎ এইরকম ভাবে একজন কোনো জিনিস অ্যাকোয়ার করেছে হয়তো, এবারে সে অন্য কোনো ব্যক্তিকে সেই জিনিসটা যদি দেয়, সেই দেওয়ার মধ্যে দুরকম হতে পারে।
সে গিফট করতে পারে, উপহার হিসেবে দিতে পারে, অথবা সে সেটাকে অন্য কিছুর বিনিময়ে এক্সচেঞ্জ করতে পারে, সে অর্থের বিনিময়ে হোক বা অন্য কোনো জিনিসের বিনিময়ে হোক, সে সেটাকে এক্সচেঞ্জ করতে পারে। এই যে ট্রান্সফার, একজন একটা জিনিসের উপরে বৈধ অধিকার সম্পন্ন একজন মানুষ যদি অন্য একজন মানুষকে স্বেচ্ছায় সেই জিনিসটি হস্তান্তরিত করে, তার বিনিময়ে কিছু সে গ্রহণ করতে পারে, নাও করতে পারে, এই স্বেচ্ছায় হস্তান্তর যাকে করবে সেই দ্বিতীয় ব্যক্তি কিন্তু সেই জিনিসটির উপরে আবার বৈধ সত্ত্বাধিকারী হবেন। তাহলে এই যে অর্জন করার মাধ্যমে আর হস্তান্তরের মাধ্যমে, এই দুভাবেই সত্ত্বাধিকার অর্জন করা যায় বা সত্ত্বাধিকার পাওয়া যায়। এবং এই দু ধরনের সত্ত্বাধিকারের উপরে এই সত্ত্বাধিকারই কিন্তু ন্যায়সম্মত, নজির বলছেন। এবং অন্য যে কোনো ধরনের ন্যায়সম্মত অধিকারী কিন্তু এই দুইয়ের রিপিটেশনের ফলে হয়। নো ওয়ান is entitled to a holding except by repeated application of 1 and 2। এই যে দু ধরনের কথা বলা হলো, অ্যাকুইজিশন অ্যান্ড ট্রান্সফার, উইলফুল ট্রান্সফার, স্বেচ্ছায় হস্তান্তর এবং অর্জন, এই দুই পদ্ধতি ছাড়া অন্য কোনো পদ্ধতিতে কিন্তু ন্যায়সম্মত সম্পত্তি বা সত্ত্বাধিকার অর্জন করা যায় না বলে নজির বলছেন। তারপরে তিনি এটা বলছেন যে কিন্তু, এখানে একটা কিন্তু আছে, এবং এই মনে রাখতে হবে যে এই দুই ক্ষেত্রে কিন্তু রাষ্ট্রের কোনো ভূমিকা নেই। মানুষ স্বেচ্ছায় নিজেদের মধ্যে এই ধরনের এইভাবে সত্ত্বাধিকার অর্জন করতে পারে সম্পত্তির উপরে, এখানে রাষ্ট্রের কোনো ভূমিকাই নেই। কিন্তু একটা সমস্যা আছে, নজির বলছেন সাম পিপল স্টিল ফ্রম আদার্স, কেউ অন্যের কাছ থেকে চুরি করে জিনিস কেড়ে নেয়, অর ডিফ্রড দেম, ঠকায় লোককে, অর এনস্লেভ দেম, কারোর কাছ থেকে কারোকে জোর করে খাটিয়ে নেয়, তাদেরকে দাসবৃত্তি করতে বাধ্য করে, সিজিং দেয়ার প্রোডাক্ট অ্যান্ড প্রিভেন্টিং দেম ফ্রম লিভিং অ্যাজ দে চুজ, অনেক সময় বাধ্য করে কাউকে তার জিনিসটা জোর করে কেড়ে নিয়ে তাকে তার নিজস্ব পথে নিজের জীবনকে পরিচালিত করতে বাধা দেয়, or forcibly exclude others from competing in an exchange, অর্থাৎ কোন একটা বিনিময় ব্যবস্থার মধ্যে প্রতিযোগিতা থেকে মানুষকে হাটিয়ে দেয়, অন্য প্রতিদ্বন্দ্বীদের হাটিয়ে দেয় জোর করে, প্রভাব বিস্তার করে। এই যে পদ্ধতিগুলোর কথা বললেন নজিক, অর্থাৎ দিজ আর অ্যাবারেশনস, এগুলো হচ্ছে বিকৃতি, অর্থাৎ কোন সম্পত্তির উপরে সত্ত্বাধিকার স্থাপনের এই যে উপায়গুলো, এগুলো হচ্ছে অ্যাবারেশনস, বিকৃত উপায়, ত্রুটিপূর্ণ উপায়, অবৈধ উপায়, অন্যায় উপায়, অন্যায্য উপায়। তাই এইগুলোর ক্ষেত্রে কি করতে হবে? নজিক বলছেন এ মিনিমাল স্টেট limited to the narrow functions of protection against force, theft, fraud, enforcement of contracts and so on is justified. Any more extensive state will violate persons' rights not to be forced to do certain things and is unjustified. তাহলে একটা ন্যূনতম রাষ্ট্র থাকবে, সে এই ধরনের বিকৃত সত্ত্বাধিকার অর্জনের পদ্ধতিকে প্রিভেন্ট করবে, প্রতিরোধ করবে, মানুষকে সুরক্ষা দেবে বলপ্রয়োগের হাত থেকে, চুরির হাত থেকে, ঠকার হাত থেকে, এই সব যেগুলো বিকৃত উপায়ের কথা বলছেন, জালিয়াতির হাত থেকে, চুক্তির শর্ত রক্ষায় মানুষ যাতে করে সেইগুলোর জন্য গ্যারান্টার হিসেবে একটা ন্যূনতম রাষ্ট্র দরকার। সে রাষ্ট্র কি করবে না, রেকটিফিকেশন, অর্থাৎ যদি অন্যায়ভাবে কোনো সত্ত্বাধিকার অর্জিত হয়ে থাকে কোনো সম্পত্তির উপরে, তাহলে সেই অন্যায়টাকে সংশোধন করবে, রেকটিফিকেশন। তাহলে এইখানে একটা ৩ নম্বর নীতি এসে গেল সত্ত্বাধিকার অর্জনের। তাহলে প্রথম নীতিটা ছিল অ্যাকুইজিশন, অর্থাৎ অর্জন করার নীতি। দ্বিতীয় নীতিটা হচ্ছে উইলফুল ট্রান্সফার, স্বেচ্ছায় হস্তান্তরের নীতি। আর তৃতীয় নীতিটা হলো এই দুই ক্ষেত্রে যদি কোনো অসাধু উপায় অবলম্বন করা হয়ে থাকে, তাহলে সেটাকে রেকটিফাই করা, রেকটিফিকেশন, সংশোধনের নীতি। তাহলে এই ৩টে উপায়ে যদি কোনো মানুষ
এই তিনটের কোনো একটা বা সবগুলোর বা যে কোনো দুটোর উপায়ে কোনো মানুষ যদি কোনো কিছুর উপর সত্ত্বাধিকার অর্জন করে থাকেন তাহলেই সেটা ন্যায়সম্মত। তাহলে এখানে মনে রাখতে হবে, তাহলে রলস যেখানে ন্যায় সুনিশ্চিত করার জন্য বন্টন ব্যবস্থার ন্যায্যতার উপরে গুরুত্ব আরোপ করছেন, নজিক সেখানে ন্যায় সুনিশ্চিত করার জন্য সম্পদের অধিকারের উপরে, সত্ত্বাধিকারের অর্জনের পদ্ধতির ন্যায্যতার উপরে গুরুত্ব আরোপ করছে। সত্ত্বাধিকারের পদ্ধতির ন্যায্যতা, দিস ইজ আ ডিফারেন্স বিটুইন দিম। এবং নজিক বলছেন যদি তোমরা বন্টন ভিত্তিক ন্যায়ের দিকে যাও তাহলে বরং অন্যায় হবে। কেন অন্যায় হবে তিনি সেখানে কতগুলো কারণ বলছেন। কি বলছেন? 1 নম্বর তিনি বলছেন যে দেখো, আমরা যদি কান্টকে মেনে নিই, কান্টের কথা আমরা আগেও বলেছি, কান্ট বলছেন যে কোনো মানুষকে কখনো কোনো উদ্দেশ্য অর্জনের জন্য উপায় হিসেবে ব্যবহার করবে না, সবসময় মানুষকে উদ্দেশ্য হিসেবে ব্যবহার করবে। অলওয়েজ ট্রিট ম্যান অ্যাজ অ্যান এন্ড, নেভার solely অ্যাজ এ মিনস টু অ্যান এন্ড। আর প্রত্যেক মানুষের, নজিক বলছেন, সেলফ ওনারশিপ আছে, আত্মসত্ত্বাধিকার। সেটা কিরকম না, প্রত্যেকে, এভরিবডি ওনস হিমসেলফ or herself and his or her abilities to do things। তার সৃজনশীলতা, তার শ্রম ক্ষমতা, তার সামর্থ্য, তার প্রতিভা, তার বুদ্ধি, এই সবগুলোই মানুষের নিজস্ব অধিকার। যেমন জন স্টুয়ার্ট মিল বলেছিলেন, ওভার হিমসেলফ, ওভার হিজ ওন বডি অ্যান্ড মাইন্ড দ্য ইন্ডিভিজুয়াল ইজ সভরেন। নিজের সত্তার উপরে, নিজের শরীর ও মনের উপরে ব্যক্তির অধিকার সার্বভৌম। এটা যদি ধরে নিই, দুটো জিনিস তাহলে হয়ে গেল, একটা হচ্ছে সত্ত্বাধিকার নীতি আর মানুষের নিজের আত্ম অধিকার নীতি। এই দুটোকে যদি ধরে নিই তাহলে কোনো মানুষকেই তার ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে বা তার উৎপাদিত জিনিস, তার দখলে, তার ন্যায়সম্মত অধিকৃত জিনিস তার থেকে কেড়ে নেওয়া কোনো অধিকার কারণ নেই। এইবারে এটার সঙ্গে রলসের ডিস্ট্রিবিউটিভ জাস্টিসের কোথায় সমস্যা হচ্ছে? সমস্যা এইখানে যে রলস এমন একটি কর্তৃপক্ষের কথা বলছেন বা প্রিজিউম করছেন, ধরে নিচ্ছেন, যে কিনা কি করবে, যে ডিস্ট্রিবিউশন প্যাটার্নটা রয়েছে সেটাকে সংশোধন করে অন্যরকম একটা রিডিস্ট্রিবিউট করবে। অর্থাৎ সমাজে একটা প্রচলিত বন্টন ব্যবস্থাকে সে আরো উন্নত করে তোলার জন্য বদল করার চেষ্টা করবে, পুনর্বন্টন, সামাজিক সুযোগ সুবিধা, সম্পদ, অধিকার, এগুলোকে পুনর্বন্টন করার চেষ্টা করবে। নজিক বলছেন এই চেষ্টাটা কিন্তু, এই যে প্যাটার্নস আপসেট লিবার্টি, কে ঠিক করে দেবে যে সমাজে সম্পদ কি করে আসবে? কারণ তিনি বলছেন সমাজে যা কিছু আজকে দেখতে পাচ্ছ রিসোর্সেস, সেগুলো কিন্তু আকাশ থেকে পড়েনি, সেগুলো কিন্তু ফলিং ফ্রম হেভেন সেটা নয়, দে আর অলরেডি অ্যাটাচ টু সামওয়ান। কেউ না কেউ সেগুলোর মালিক, ন্যায়সম্মতভাবে সেগুলোকে অধিকার করেছে। তাহলে যখন কেউ এটাকে পুনর্বন্টন করতে যাচ্ছে তাহলে ন্যায়সম্মত মালিকের কাছ থেকে কেড়ে নিচ্ছে, এটা ঠিক নয়। আর আরেকটা হচ্ছে ওই সেলফ ওনারশিপ, অর্থাৎ মানুষকে, একজন মানুষের সম্পদকে তুমি অন্য মানুষকে ন্যায় বিচারের নামে, ন্যায় বন্টনের নামে দিয়ে দেওয়ার চেষ্টা করছো। সেটা সে যদি স্বেচ্ছায় করে সেটা আলাদা কথা, কিন্তু তুমি যদি তার থেকে তার সম্মতি না নিয়ে করো, দেন ইট ইজ ইনজাস্টিস। কেন? তিনি বলছেন দেখো, যেমন ট্যাক্সেশন, সরকার কি করছে, যারা বেশি আয় করছে তাদের কাছ থেকে কর আদায় করছে, করে সেই টাকায় তারা হয়তো কম আয়ের মানুষদের জন্য কল্যাণমূলক পদক্ষেপ নিচ্ছে, সেই স্বাস্থ্য হোক, শিক্ষা হোক, পরিকাঠামো হোক, ইত্যাদি করছে। বলছে এটা এক ধরনের দাস ব্যবস্থা। দাস ব্যবস্থায় যেমন একজন ব্যক্তিকে তার ইচ্ছার বিরুদ্ধে
তার পরিশ্রমের ফল অন্য কেউ ভোগ করত, ঠিক তাই হচ্ছে এখানে। একজন নিজের পরিশ্রম করে আয় করছে বা নিজে ন্যায়সম্মতভাবে অন্যের কাছ থেকে উপহার হিসেবে বা কোনোভাবে যে জিনিসটা পেয়েছে সেটা কেড়ে অন্যকে দেওয়া হচ্ছে, এটা কিন্তু ইনজাস্টিস হচ্ছে। তিনি একটা উদাহরণ দিলেন, সে সময় আমেরিকাতে খুব বড় বিখ্যাত একজন প্লেয়ার ছিলেন, বাস্কেটবল প্লেয়ার উইল্ট চেম্বারলিন বলে। তিনি বললেন, ধরো উইল চেম্বারলিন একটা বাস্কেটবল মরশুমের শুরুতে তার ক্লাবের সঙ্গে চুক্তি করলো যে আমি তো তোমাদের কাছ থেকে $25,000 পেতাম এই সিজনে খেলার জন্য, কিন্তু এবারে আমি শর্ত দিচ্ছি যে আমার খেলা দেখতে মাঠে যারা আসবে তাদের প্রত্যেককে আমার খেলা দেখার জন্য এক্সট্রা £25 করে বা $25 করে দিতে হবে। যে টাকা আমি ক্লাবের কাছ থেকে পাচ্ছি সেটা পাচ্ছি, প্লাস আমি এক্সট্রা আরো $25 করে পাবো। এবারে দেখা গেল যে সিজনের শেষে উইল চেম্বারলিন $25,000 সে ক্লাবের কাছ থেকে চুক্তি মতো তো পেলই, ইন অ্যাডিশন টু দ্যাট তার অতিরিক্ত সে আরো $25,000 পেল, কারণ এমন আরো মানুষ তার খেলা দেখতে এসছেন যারা প্রত্যেকে $25 করে দিয়েছেন। নজিক প্রশ্ন করছেন, যদি প্রথম যে ডিস্ট্রিবিউশন অফ প্যাটার্ন ছিল, যে প্যাটার্ন অফ ডিস্ট্রিবিউশন ছিল, যে বন্টনের ব্যবস্থা ছিল, যেটাকে যদি D1 ধরি, অর্থাৎ ক্লাবের সঙ্গে উইল চেম্বারলিনের চুক্তি অনুযায়ী সে $25,000 পাবে মরশুমের শেষে। আর দ্বিতীয় যে প্যাটার্ন অফ ডিস্ট্রিবিউশনটা হলো যে মডিফাইড কন্ট্রাক্টের সংশোধিত চুক্তির মাধ্যমে সে আরো $25,000 এক্সট্রা পেল, অর্থাৎ সে বাড়তি তার কাছে $25,000 এলো। তার খেলা দেখতে যারা এসছিল তারা প্রত্যেকে $25 করে হারালো তাদের কাছ পকেট থেকে। এই নতুন ডিস্ট্রিবিউশনের যে ব্যবস্থা, সেখানে কিছু মানুষ তো লোকসান করলো, অর্থাৎ $25 করে তারা গরিব হয়ে গেল, আর উইল চেম্বারলিন মোট $25,000 এক্সট্রা ইনকাম করলো। অর্থাৎ এই ইনকামের যে প্যাটার্নটা দাঁড়ালো বা এই রিসোর্স ডিস্ট্রিবিউশনের যে প্যাটার্নটা দাঁড়ালো, সেটা যদি D2 বলি, D1 থেকে D2 যদি তফাৎ করি, তাহলে সেটা তো দেখা গেল যে 1,000 লোক $25 করে তারা গরিব হয়ে গেল, আর উইল চেম্বারলিন $25,000 এক্সট্রা ইনকাম করলো। তাহলে এই ইনকাম প্যাটার্নটা সেটা কি বৈষম্যমূলক হলো? কেউ গরিব হলো, কেউ বড় লোক হলো। এখন নজিক প্রশ্ন করছেন যে এই প্যাটার্নটাকে কি আমরা আনজাস্ট বলবো, অন্যায্য বলবো? অর্থাৎ উইল চেম্বারলিন এই যে বড়লোক হয়ে গেল, তার সমর্থকরা একটু গরিব হয়ে গেল, এতে তো বৈষম্য হলো, কিন্তু এই বৈষম্যটা কি অন্যায়? অর্থাৎ তিনি এর থেকে কনক্লুশনে আসছেন যে ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কোনো ভূমিকা নেই ন্যায়কে বা ন্যায্যতাকে সুনিশ্চিত করার ক্ষেত্রে। তুমি দেখো ওনারশিপ বা অ্যাকুইজিশনটা বা ট্রান্সফারটা সেইটা জাস্টিফাইড কিনা, সেটা ন্যায্য কিনা। সমাজে অসাম্য বৈষম্য এটা থাকবেই, ন্যায়ের কাজ সেটাকে দূর করা নয়। ন্যায়ের কাজ হচ্ছে মালিকানাটা যাতে ন্যায়সম্মতভাবে অর্জিত হয় কোনো সম্পদের, সেইটিকে সুনিশ্চিত করা। তাহলে এই যে একজন অধিকার ভিত্তিক ন্যায়তত্ত্ব দিচ্ছেন আর একজন বন্টনমূলক ন্যায়তত্ত্ব দিচ্ছেন, এই দুইয়ের মধ্যে কিন্তু মূল বিতর্ক। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কার কথা আমরা রাখবো? নজিকের কথা যদি রাখতে হয়, তাহলে কিন্তু আমাদের এমন একটা রাষ্ট্র ব্যবস্থার দিকে এগোতে হবে যে রাষ্ট্র ব্যবস্থায় রাষ্ট্রের কোনো জনকল্যাণমূলক উদ্যোগ থাকবে না। নজিক তার মানে এমন নয় তিনি অমানবিক কোনো সমাজ ব্যবস্থা গড়ে তোলার কথা বলছেন, তা নয়। তিনি বলছেন হ্যাঁ, সমাজে চ্যারিটি থাকবে, দয়া দাক্ষিণ্য থাকবে, মানুষ পরস্পরের জন্য সমবেদনা জানাবে, পরস্পরের জন্য ত্যাগ স্বীকার করবে, সব করবে, কিন্তু সেগুলো রাষ্ট্রের অধীনে থেকে করতে হবে তা নয়। সেগুলো সে স্বেচ্ছায় করুক না, কে তাকে বাধা দিয়েছে? কেউ স্বেচ্ছায় সবকিছু ত্যাগ করে অন্যের জন্য হর্ষবর্ধনের মতো
আত্মত্যাগ করুক না, অসুবিধা নেই, কিন্তু ডোন্ট কম্পেল হিম টু ডু সো, তাকে বাধ্য করো না। এই বাধ্য করাটা কিন্তু তাকে দাসত্বে দিকে ঠেলে দেওয়া, যেটা অমানবিক। মানুষকে উদ্দেশ্য হিসেবে না দেখে উপায় হিসেবে দেখা হচ্ছে। এই জায়গাটায় কিন্তু তার খুব বড় একটা কন্ট্রিবিউশন রয়েছে। কিন্তু মুশকিল হচ্ছে পরবর্তীকালে নজিকের এই বক্তব্য কিন্তু ধোপে টেকে না। কেন ধোপে টেকে না? কারণ উনি যে বলছেন, কতগুলো অনেক যুক্তি আছে, তার মধ্যে দু একটা যুক্তি বলে আমি শেষ করে দেবো, কারণ একটুখানি সময় যদি প্রশ্ন উত্তরের জন্য না থাকে মুশকিল হয়ে যাবে। সেটা হচ্ছে এই যে উনি যে বলছেন যে প্রত্যেক মানুষের অধিকার আছে এবং সমাজের অন্য কোনো দাবি সেই অধিকারকে দাবাতে পারে না, ঠেকাতে পারে না। কিন্তু একজন মানুষ, সে যেটা উনি বলছেন সেলফ ওনারশিপ, আত্মমালিকানা, তার নিজের সামর্থ্য, নিজের বুদ্ধি, যুক্তি, এই সামর্থ্য, বুদ্ধি, যুক্তি কি মানুষ আকাশ থেকে পায়? একজন মানুষ যখন জীবনের দিকে এগিয়ে যায়, জীবনে নানা রকম অভিজ্ঞতা সঞ্চয় করে, জ্ঞান আহরণ করে, সেখানে তো সে সমাজের উপর নির্ভর করে। সেখানে তো তাকে অন্যের উপরে, অন্যের সহযোগিতার উপরে, অন্যের অভিজ্ঞতার উপরে, অন্যেরা যে জ্ঞান সঞ্চয় করেছে তার থেকে সে ঋদ্ধ হয়। এইটা অর্থাৎ একজন মানুষের পেছনে কিন্তু আরো কয়েক হাজার, কয়েক লক্ষ নোন আননোন, চেনা অচেনা মানুষের অবদান রয়েছে। তাহলে সে তার সামর্থ্য বলে যেটা নিজের বলে দাবি করছে, সেই দাবিটার মধ্যে কতখানি তার নিজস্ব কন্ট্রিবিউশন আছে। এই যে ধরো আমরা যে কথা বলছি, আমরা যে ভাষা ব্যবহার করেছি, আচ্ছা আমাদের মধ্যে কতজন নিজেদের যে ভাষার যে ভোকাবুলারি আছে তাতে একটাও শব্দ যোগ করেছি? এই সবগুলো তো সব আগে থেকে ধার করা, আমরা কেবল শুনে শুনে বা শিখে সেগুলোকে ব্যবহার করছি। তাহলে এরকম আমাদের যে কোনো চিন্তা, যে কোনো কাজ, যে কোনো যে সৃষ্টিশীলতা, প্রতিভা, যাই বলি না কেন, তার পেছনে কিন্তু সমাজের বহু মানুষের অবদান আছে। কোনোটার উপরে আমার এক্সক্লুসিভ ওনারশিপ আমি দাবি করতে পারি কি? তাই জন্য সমাজ থেকে যদি আমি আহরণ করে নিজেকে সমৃদ্ধ করে সেটাকে আমার প্রতিভা, আমার সামর্থ্যের কাজে লাগাই, তাহলে সেটার পেছনে সমাজের অবদানকে আমি অস্বীকার করবো কি করে? সেটার পেছনে কেবল আমি তার অধিকারী এটা দাবি করা কি করে যায়? আর দ্বিতীয়ত হচ্ছে যে ওই যে তিনি বলছেন যে অ্যাকুইজিশন, এই অ্যাকুইজিশন কিন্তু এরকম একটা জিনিস, যদি আমরা ইতিহাসের দিকে তাকাই আমরা দেখবো এমন এমন অনেক সময় এমন অ্যাকুইজিশন হয়েছে দুর্বল মানুষের উপরে সবল মানুষ, প্রবল মানুষ, দুর্বল জাতির উপরে সবল জাতি, প্রবল জাতি, শক্তিশালী জাতি, তারা অন্যায়ভাবে অনেক কিছু তাদের কাছ থেকে কেড়ে নিয়েছে, নিজের করে নিয়েছে। তাহলে প্রত্যেকটি ক্ষেত্রে পৃথিবীর ইতিহাসে যতগুলো অ্যাকুইজিশন হয়েছে সেগুলো কতটা জাস্টিফাইড আর কতটা জাস্টিফাইড নয়, এটা কি যাচাই করে দেখা সম্ভব? এবং দেখতে গেলে তো তাহলে কিন্তু ইনজাস্টিস প্রচুর এসে যাবে, অর্থাৎ রেকটিফিকেশন আর করার সামর্থ্য থাকবে না। পৃথিবীর এমন কোন রাষ্ট্র ব্যবস্থা থাকবে না যে রেকটিফিকেশনের দিকে যাবে, কারণ সব রাষ্ট্র ব্যবস্থার অতীতেই কিন্তু এরকম অন্যায় অ্যাকিউজিশনের ঘটনা ঘটেছে। এবং স্মল অ্যাকিউজিশন সেটা যদি অন্যায়ভাবে করে থাকে সেটা পরবর্তীকালে স্নোবলিং এফেক্ট হয়, ক্রমশ বেড়ে যায় পরবর্তী প্রজন্মের ক্ষেত্রে। এবং আলটিমেটলি এই ধরনের অন্যায়গুলো কি করে? সমাজের যে স্টেবিলিটি, সমাজের যে স্থায়িত্ব, সমাজের বিভিন্ন বসবাসকারী মানুষদের মধ্যে যে সংহতি, সেটাকে পুরোপুরি ধ্বংস করে দেয়। তাহলে আমরা কি ব্যক্তির অধিকারের এই সার্বভৌমিকতাকে সামনে রেখে এমন দিকে এগোবো যেখানে সমাজ ডিসইন্টিগ্রেট করে যাবে, সমাজ ভেঙে যাবে? অর্থাৎ ব্যক্তি কি সমাজ বা রাষ্ট্রের যে 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 যৌথ জীবন, সেটা ছাড়া নিজের জীবনকে অব্যাহত রাখতে পারবে? নজিক একটা ধারণা দিচ্ছেন, সেটাকে তিনি ইউটোপিয়া বলছেন, যে এমন একটা ব্যবস্থা যেখানে বিভিন্ন মতাদর্শে বিশ্বাসী মানুষ পরস্পর সহাবস্থান করবে, কিন্তু কেউ কাউকে জোর করবে না নিজের মতাদর্শে
কনভার্ট করার জন্য। এটা নজিক বলছেন, কিন্তু এটা হাউ ফার ইট ইজ প্র্যাকটিকেবল, এটা কি কতখানি বাস্তবসম্মত? কেননা যে কোনো মতাদর্শে বিশ্বাসী মানুষই সবসময় চাইবে যে তার মতাদর্শে অন্য লোক এসে যাক। সেদিক থেকে বলতে গেলে রলসের বক্তব্য অনেক বেশি বলা যেতে পারে যে ডিস্ট্রিবিউটিভ জাস্টিস সম্বন্ধে রলসের যে বক্তব্য তার মধ্যে অনেক সীমাবদ্ধতা আছে, বিশেষ করে যে কোন যুক্তিতে তিনি পলিটিক্যাল ফ্রিডমসকে সোশিও ইকোনমিক যে ইকুয়ালিটি তার তুলনায় বেশি গুরুত্বপূর্ণ বলছেন। বিশেষ আমাদের অমর্ত্য সেন সেই দাবিটা তুলেছেন যে যে মানুষটা খেতে পাচ্ছে না, না খেতে পেয়ে মৃত্যুর পথযাত্রী, সেই মানুষটার কাছে স্বাধীনতা বেশি গুরুত্বপূর্ণ না অর্থনৈতিক সমতাটা বেশি গুরুত্বপূর্ণ? তিনি কিসের ভিত্তিতে পলিটিক্যাল লিবার্টিকে প্রাইমেসি দিচ্ছেন সোশিও ইকোনমিক ইনইকুয়ালিটির তুলনায়, সেটা রলস পরিষ্কার করেননি। এরকম অনেক ব্যাপার আছে, কিন্তু তা সত্ত্বেও দেখা যাচ্ছে যে রলস সমাজের প্রান্তিক মানুষের স্বার্থ রক্ষার জন্য যে সংবেদনশীল রাষ্ট্র ব্যবস্থার কথা বলেছেন, এটা কিন্তু ক্রমশ আরো জরুরি হয়ে উঠছে। সমাজের রাজনৈতিক মূল্যবোধ এবং পরিচালন ব্যবস্থার ন্যায্যতা ও গ্রহণযোগ্যতাকে ধরে রাখার জন্য এই ধরনের বলা যেতে পারে যে উদারনৈতিক গণতান্ত্রিক সমাজবাদী রাষ্ট্র ব্যবস্থা তার প্রয়োজন বেশি করে অনুভূত হচ্ছে। কিন্তু এইগুলোর বাদ দিলেও রলস এবং নজিক দুজনেই কিন্তু, আবারও বলি, দুজনেই উদারনৈতিক তাত্ত্বিক এবং দুজনের কাছে ব্যক্তি স্বাধীনতা খুব গুরুত্বপূর্ণ। রলসের কাছে যেখানে প্রত্যেক ব্যক্তির ন্যূনতম স্বাধীনতাটা গুরুত্বপূর্ণ, নজিকের কাছে সেখানে প্রত্যেক ব্যক্তির সর্বাধিক স্বাধীনতাটা গুরুত্বপূর্ণ। এখন এই দুইয়ের মধ্যে কি করে সামঞ্জস্য করা যাবে সেটা আমাদের জানা নেই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাফলি বলা যেতে পারে যে মার্কিন যুক্তরাষ্ট্রের দুটো যে প্রধান রাজনৈতিক দল, রিপাবলিকান, তারা কিন্তু রলসের ডিস্ট্রিবিউটিভ জাস্টিসের যে নীতি, পার্টিকুলারলি তার যে রাইটস বেসড জাস্টিসের নীতি, সেটাকে অনুসরণ করার চেষ্টা করে। আর ডেমোক্রেটিক যে দল, তারা মূলত রলসের যে ডিস্ট্রিবিউটিভ জাস্টিসের যে তত্ত্ব, সেটাকে অনুসরণ করার চেষ্টা করে। এবং এই দুটো রাজনৈতিক দলই কিন্তু পর্যায়ক্রমে তারা ক্ষমতায় এসছে এবং রাষ্ট্র পরিচালনা করছে, বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে তারা তাদের রাষ্ট্র নীতিগুলোকে বলবৎ করছে। আজকে যে এলপিজি, লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন, এই যে ব্যাপারটা দেখতে পাচ্ছি, তার ফলে যে ন্যূনতম রাষ্ট্র ব্যবস্থা এবং মানুষের সমাজ কল্যাণমূলক উদ্যোগগুলোর প্রতি রাষ্ট্রের যে আগ্রহ কমে যাওয়া, এটা অবশ্যই নজিকের যে তত্ত্ব তার একটা প্রভাব বলা যেতে পারে। কিন্তু আমরা এটাও দেখছি, এই ধরো আজকে আমরা যে অতিমারির অবস্থার মধ্যে দিয়ে চলেছি, তার ফলে সমাজে যে একটা ব্যাপক বৈষম্যের সৃষ্টি হচ্ছে ধনী দরিদ্রের মধ্যে, বিভিন্ন সমীক্ষাপত্র থেকে সেটা উঠে আসছে। সেখানে কিন্তু এমন একটা ব্যবস্থার প্রয়োজনীয়তা খুব বেশিভাবে অনুভূত হচ্ছে, যেখানে সমাজের প্রান্তিক মানুষের অধিকার সুরক্ষিত হোক। অর্থাৎ স্বাধীনতা মানে কেবল মুষ্টিমেয় কিছু মানুষের স্বাধীনতা নয়, স্বাধীনতা যেন প্রত্যেক সমাজে বসবাসকারী প্রত্যেক মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, তার কাছে অ্যাভেলেবেল করা যায়। এটার দাবি ক্রমশ সোচ্চার হচ্ছে। তা না হলে কি হবে, যদি এই ডিসপ্যারিটিতে বাড়তে থাকে, অর্থাৎ কিছু সংখ্যক মানুষের প্রচুর স্বাধীনতা, যা খুশি করার স্বাধীনতা, আর অধিকাংশ মানুষের কোনো স্বাধীনতাই নেই, তাহলে কিন্তু সমাজ আবার বিপদের সম্মুখীন হবে। যেরকম বিপদ কিন্তু দেখেছিলেন এক সময় প্লেটো প্রাচীন গ্রিক নগর রাষ্ট্রগুলোতে। আমরা নিশ্চয়ই চাইব না যে একবিংশ শতাব্দীতে আমরা আবার সে ধরনের বিপদের সম্মুখীন হই। তাহলে একটি সংবেদনশীল রাষ্ট্র ব্যবস্থা, যেখানে সমাজের বসবাসকারী প্রত্যেক মানুষের স্বাধীনতা সুনিশ্চিত হবে, এই ধরনের রাষ্ট্রতত্ত্বই বা ন্যায়তত্ত্বই আমরা কামনা করব, প্রত্যাশা করব। আমার আলোচনা এখানেই আমি শেষ করছি। আর যেটুকু সময় থাকবে 5-6 মিনিট, আমরা চাইবো যে যদি কিছু প্রশ্ন থাকে সেগুলো নিয়ে আলোচনা করতে। খুবই সাধারণ একটা আউটলাইন দিতে পারলাম হয়তো। আমার যে
ত্রুটি বিচ্যুতিগুলো রয়েছে সেগুলো মার্জনা করবেন। আশা করি ভবিষ্যতে আবার কখনো দেখা হবে। নমস্কার। স্যার, মার্জনা আপনি করবেন। আপনি যে সুন্দর আলোচনা এত সুন্দর করলেন, এবং সত্যি উপমান্য একটু আগে একটা কমেন্ট করলো, দেখলাম যে আমাদের সেই পুরনো বিদ্যা মন্দিরের ক্লাসরুমে ফিরিয়ে নিয়ে গেছে স্যার আপনার আলোচনা। কিন্তু একটা পার্থক্য বোধহয় আছেই, যে ওখানে প্রশ্ন করতে একটু হয়তো ভয় থাকতো, সামনে থেকে এক্ষুনি বকার মানে একটু বকা খাওয়া আগে পড়ে এসছে কিনা সেই বিষয়ে। কিন্তু এখন সেই বকার জায়গাটা অনেকটা সংকুচিত আশা করি। যে হ্যাঁ, বকতে আপনি পারেন সবসময় ফোনের উপরান্ত থেকেও, কিন্তু এ- এখানে আমার প্রশ্নটা অনেকটা বেশি সাবলীল হবে সেই আন্দাজ থেকেই বা সেখান থেকে আমি সবাইকে অনুরোধ করব যে আপনাদের মনে যে জিজ্ঞাসা সেগুলো অবশ্যই দূর করে নেবেন। আমারও কিছু জিজ্ঞাসা আছে স্যার, একটু আমরা তার আগে চেষ্টা করব যে প্রশ্নগুলো আমাদের পর্দায় এসছে সেগুলো একটু সামনে ফুটিয়ে তোলার, এবং আপনাকে হ্যাঁ, অনুরোধ করব স্যার আপনি এক এক করে যদি সেগুলো চেষ্টা উত্তর করব দেন। আমি অবশ্যই। আমি কি এটা আলোচনা করে নেবো এক এক করে নাকি হ্যাঁ হ্যাঁ সব? স্যার, সেটাই ভালো হবে বোধহয়। আচ্ছা, হ্যাঁ, এইটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে মার্ক্সবাদের বন্টন তত্ত্বের সাথে কি রলসের আসলে রলসের বন্টন তত্ত্বের মিল পাওয়া যায়। অ্যাকচুয়ালি মার্ক্সবাদ কিন্তু ন্যায় তত্ত্বের উপরে তেমন কিছু গুরুত্ব দেননি মার্ক্স নিজেও। তিনি মনে করেছিলেন যে ক্যাপিটালিস্ট সিস্টেমে বা শ্রেণীবিভক্ত সমাজে কখনোই ন্যায় থাকতে পারে না। আর যেটা খুব ইম্পর্টেন্ট মার্ক্সবাদী তত্ত্বে বা সমাজতান্ত্রিক তত্ত্বে, সেটা হচ্ছে তারা উৎপাদন ব্যবস্থার সঙ্গে বন্টন ব্যবস্থাকে যুক্ত বলে মনে করতেন। অর্থাৎ উৎপাদন ব্যবস্থায় যদি বৈষম্য থাকে, যেটা মার্ক্স বারবার বলেছেন যে উৎপাদনের উপকরণের মালিকানায় যদি বৈষম্য থাকে, অর্থাৎ একদল মুষ্টিমেয় মানুষের হাতে যদি উৎপাদন উপকরণের মালিকানাগুলো থাকে, তাহলে উৎপাদন প্রক্রিয়ায় তাদের যে আধিপত্য থাকবে সেইটা কখনোই বন্টনের ক্ষেত্রে ন্যায় প্রতিষ্ঠার পক্ষে সহায়ক হবে না। কিন্তু রলস উৎপাদন ব্যবস্থায় পরিবর্তন আনার ক্ষেত্রে তেমন কিছু কথা বলেনি, কারণ ফান্ডামেন্টাল তিনি যে রাইট গুলোর কথা বলেছেন, ফান্ডামেন্টাল লিবার্টি গুলোর কথা বলেছেন, তার মধ্যে রাইট টু প্রপার্টি একটা অন্যতম। অর্থাৎ সম্পত্তির ব্যক্তি মালিকানা তার কাছে অপরিহার্য একটি সামাজিক প্রয়োজন বলে তিনি মনে করেছেন, যে প্রয়োজনটাকে তিনি বর্জন করার কথা ভাবেননি। তাই যদি হয় তাহলে তো যে উৎপাদন ব্যবস্থায় ন্যায্যতা, যেটা কিনা মার্ক্সবাদী তত্ত্বের বন্টন ব্যবস্থার সবচেয়ে বড় ভিত্তি, সেটা রলসের মধ্যে নেই। এখন প্রশ্ন উঠতে পারে যে এটা না থাকলে কি কি আদৌ ন্যায্যতা ন্যায় নীতি প্রতিষ্ঠা করা সম্ভব? অবশ্যই মার্ক্সবাদীরা বলবেন সম্ভব নয়, বা উদারনৈতিক তাত্ত্বিকরা বলবেন না সম্ভব, কারণ তাদের কাছে ন্যায়ের প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে বড় যে পূর্ব শর্ত সেটি হচ্ছে ব্যক্তির স্বাধীনতা সুনিশ্চিত করা। অর্থাৎ সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা কি নীতির দ্বারা পরিচালিত হবে, কি প্রক্রিয়ার দ্বারা পরিচালিত হবে, সেটি নির্ধারণে ব্যক্তির অংশগ্রহণের এবং নিজেদের বক্তব্য রাখার স্বাধীনতাটা আছে কিনা সেটি তাদের কাছে বড় কথা, যেটা কিনা মার্ক্সীয় বন্টন ব্যবস্থার ক্ষেত্রে প্রায়োরিটির মধ্যে আসেনি। তাদের প্রায়োরিটিতে সেটা নেই। তাদের কাছে সম্পত্তির মালিকানায় সমতা আনা সেটি হচ্ছে ন্যায় প্রতিষ্ঠার সবচেয়ে বড় উপায়। তাহলে এই দুটো ক্ষেত্রে যে কি একটা মৌলিক তফাৎ এসে গেছে। অবশ্যই রলসের বক্তব্যে অন্য উদারনৈতিক তাত্ত্বিকদের থেকে কিছুটা মার্ক্সবাদী বা সমাজবাদী প্রভাব পাওয়া যায়। সেটি হচ্ছে ওই যে সমাজের লিস্ট অ্যাডভান্টেজড বা সমাজের সবচেয়ে পিছিয়ে থাকা মানুষদের স্বার্থের কথাও তিনি ভেবেছেন তার ন্যায্যতার নীতি নির্ধারণের ক্ষেত্রে। সেদিক থেকে বলতে পারা যায় যে রলসের বক্তব্যে সমাজতান্ত্রিক ভাবনার ছাপ আছে, কিন্তু মৌলিক তফাৎ হচ্ছে ওইখানে যে উৎপাদন ব্যবস্থায় ন্যায্যতা আনার কোনো প্রসঙ্গ রলসের ন্যায়তত্ত্বে নেই, যেটা মার্ক্সীয় ন্যায়তত্ত্বের, যদি ন্যায়তত্ত্ব বলা যায় আদৌ তাকে, কারণ মার্ক্সবাদী তত্ত্বে ন্যায়তত্ত্বের আলোচনা আলাদা করে কিছু নেই। তাহলে সেখানে
যেটা কিনা একটা ফান্ডামেন্টাল ইস্যু। এটুকু অন্তত আমার মনে হয়েছে। নজিকের এন্টাইটেলমেন্ট থিওরি বর্তমান রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে কতটা গুরুত্বপূর্ণ? না, যদি দেখি যে আমরা মানে এইটা দেখি যে ব্যক্তিকে তার সত্ত্বাধিকার থেকে আলাদা করা যাবে না, বা ব্যক্তির সেলফ ওনারশিপ, যেটা যেটা নজিকের একটা গুরুত্বপূর্ণ ধারণা বা তত্ত্ব, সেখানে তাহলে যদি সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তাহলে বলতে হবে যে ট্যাক্সেশন চলবে না, বা ন্যূনতম রাষ্ট্র পরিচালনার জন্য যেটুকু ট্যাক্সেশন না করলে নয় সেটুকু ছাড়া বিশেষ করে রাষ্ট্রের সমাজ কল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করা চলবে না। অর্থাৎ ওই যেটাকে মিনিমাম সাপোর্ট প্রাইস দেওয়া, বা সামাজিক সুরক্ষামূলক বিভিন্ন রকম কর্মসূচি প্রণয়ন করা এবং সেগুলোকে পরিচালনা করা, ছাত্রদের স্কলারশিপ দেওয়া, কি বিভিন্ন রকম ভাতা দেওয়া, হ্যাঁ, বিভিন্ন প্রকল্পে, এইগুলো একেবারেই নজিক গ্রাহ্য করেন না, মানে ন্যায্য বলে মনে করেন না। কারণ তার মতে এগুলো হচ্ছে ওই একজনের ইচ্ছার বিরুদ্ধে তার উপার্জিত সম্পদ, অর্থ, সুযোগ সুবিধাকে অন্যের কাজে লাগানো হচ্ছে। এটা হচ্ছে মানুষকে উদ্দেশ্য হিসেবে না দেখে উপায় হিসেবে ব্যবহার করা হচ্ছে, যেটা কিনা একেবারেই অন্যায় কাজ। এনস্লেভমেন্ট, মানুষ দাসত্ব, দাসত্ব যদি অন্যায় হয় তাহলে এটাও অন্যায়। তাহলে এক্ষেত্রে নজিকের ভূমিকা হচ্ছে যে এন্টাইটেলমেন্ট থিওরি একেবারেই এখন যারা হচ্ছে ওই ন্যূনতম রাষ্ট্রের পক্ষে কথা বলেন, তারা এই নজিকের থিওরিটাকেই গ্রহণ করবেন। এই জন্য দেখা যাচ্ছে যে পৃথিবী জুড়ে অনেক ক্ষেত্রেই ওই লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন, এলপিজি, তার ফলে সামাজিক কল্যাণমূলক প্রকল্প থেকে সরকার বা রাষ্ট্র হাত গুটিয়ে নিচ্ছে, প্রাইভেটাইজেশন করে দিচ্ছে। এইটা তো দেখাই যাচ্ছে। অর্থাৎ নজিকের তত্ত্বের একটা প্রভাব অনেক রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে দেখা যাচ্ছে। কিন্তু সেটা কতখানি আমরা কাম্য মনে করব আর কতখানি করব না, সেটা আমরা কোন মতাদর্শে বিশ্বাস করি তার উপর নির্ভর করবে। একেবারেই যে এটা বলা যাবে না যে এটা ভুল, এটা ঠিক। রাষ্ট্রতত্ত্বের এমন কোনো তত্ত্ব নেই যেটা নিখুঁত। সব তত্ত্বের মধ্যেই সীমাবদ্ধতা আছে, ত্রুটি আছে, অসম্পূর্ণতা আছে। আমরা কোন অবস্থান থেকে তত্ত্বটাকে দেখছি সেটার উপর নির্ভর করবে সেটা আমরা কতখানি গ্রহণ করব কি করব না। তো নজিকের এন্টাইটেলমেন্ট থিওরি যদি আমি বাস্তবে রাষ্ট্রের মধ্যে দেখতে চাই, তাহলে রাষ্ট্রকে একেবারেই ন্যূনতম রাষ্ট্র ব্যবস্থা হতে হবে, এবার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন মেনটেন করা এবং ওই অসৎ উপায় একজনের জিনিস অন্য কেড়ে নেওয়ার যে প্রবণতা, সেইগুলোকে ঠেকানোর জন্যই রাষ্ট্র থাকবে, তার বাইরে রাষ্ট্র আর কোনো ভূমিকা পালন করবে না। এটি হচ্ছে এন্টারটেনমেন্ট থিওরি অনুযায়ী রাষ্ট্রের ভূমিকা, যেটা ওই মিনিমালিস্ট স্টেট অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে এই গত শতাব্দীর 9-এর দশক থেকে, 1990-এর দশক থেকে এটা আমরা অনেক জায়গায় দেখতে পাচ্ছি। তার ভালো দিকও আছে, মন্দ দিকও আছে, এটা আমরা জানি। স্যার অসংখ্য ধন্যবাদ। স্যার হ্যালো স্যার, শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ, শুনতে পাচ্ছি। স্যার খুব সুন্দর দুটো প্রশ্ন আলোচনা করলেন। আমার কাছে মানে কমেন্ট সেকশন আর কোনো প্রশ্ন আমি দেখতে পাচ্ছি না, কিন্তু আমার সাথে স্যার দুটো প্রশ্ন মানে যাচ্ছিল, যদি একটু আলোচনা বলবো স্যার? নিশ্চয়ই, অবশ্যই, স্যার যদি তোমাদের এই যে সময় পাবে। স্যার স্যার যে সময়টার কথা বললেন আপনি, যে সময় এই মানে এটা শুরু হচ্ছে তখন 70-এর দশকে, বিগত শতকের 70-এর দশকে, এবং সেই সময়টার দিকে যদি আমরা তাকাই তাহলে সেই সময় কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো মানে আমাদের সামনে উঠে আসছিল। তার সেই দুটো প্রেক্ষাপটে কি এই রলস বা নজিক কিছু আলোচনা করেছেন? প্রথমত যেটা গুরুত্বপূর্ণ বিষয়, এক হচ্ছে ওমেন এম্পাওয়ারমেন্ট বা নারী নারী মুক্তি। যেমন আমি বলছিলাম যে আমাদের টপিকটাই কি দেওয়া হয়েছিল আজকে, যে ন্যায় তত্ত্ব সম্পর্কে রলস নজিক বিতর্ক। এই যে ন্যায় যদি কথাটা বলি, সেখানে অবশ্যই সেখানে নারী পুরুষ বা এই ন্যায়ের অন্যায়টা তৈরি হয় আমাদের সমাজে, পরিবারের একদম গোড়া থেকে। তো সেই প্রসঙ্গে কি কিছু মানে আলোচনা করেছেন রলস নজিক? 1 নম্বর প্রশ্ন স্যার। দ্বিতীয় প্রশ্নটি বিশেষ করে আমাদের যে ইন্টারেস্ট এরিয়া, যে জায়গাটা ধরুন আন্তর্জাতিক সম্পর্কের একটা ছাত্র হিসেবে, সেই জায়গা থেকে
যে ধরুন ওই 70-এর দশকটা ওইখানে দাঁড়িয়ে কিন্তু দুটো খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেমন ওই সময় নতুন নতুন অনেক দেশ তৈরি হচ্ছিল মানে স্বাধীনতা পাচ্ছিল। তার আগে থেকেই শুরু হয়েছিল, কিন্তু সেই সময় পর্যন্ত প্রায় তার প্রসেসটা প্রায় চলছিল। নতুন জাতি গঠন প্রক্রিয়াও চলছিল খুব পুরোদস্তর। এবং সেখানে দেখতে পাচ্ছিলাম আমরা যে এক ধরনের দেশ উঠে আসছিল মানচিত্রে, যারা অর্থনৈতিকভাবে বা রাজনৈতিকভাবে অনেকটাই কিন্তু পিছিয়ে থাকা, মানে সেখানেও কিন্তু একটা অন্যায়ের পরিস্থিতি তৈরি হচ্ছিল। তো এই যে অন্যায়, কারণ এতক্ষণ ধরে স্যার আপনি যে আলোচনা করলেন রলস এবং নজিক উভয়ের ক্ষেত্রেই যে গভর্নমেন্টের একটা খুব মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, কিন্তু আন্তর্জাতিক প্রেক্ষাপটে বা আন্তর্জাতিক পরিমণ্ডলে সেরকম কি কোনো গভর্নমেন্ট বা সরকার কি আছে? আমার তো মনে হয় স্যার না। সেই যদি না থাকে তাহলে এই জায়গাটা কিভাবে এটা প্রতিষ্ঠা করা সম্ভব? এই বিষয়ে আলোচনাকে কি একটু বর্ধিত করা যায় স্যার? আহ, দেখো, প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু আহ, একটা জিনিস বলি যে একটা স্পেসিফিক কনটেক্সট থেকে কিন্তু রলস এর বক্তব্য শুরু হয়েছিল। সেটা হচ্ছে মার্কিন সমাজে অস্থিরতা এবং সেই সমাজের বিভিন্ন অংশের মানুষের উদারনৈতিক রাষ্ট্রতত্ত্ব এবং তার প্রয়োগ যেভাবে ঘটছিল মার্কিন সমাজের প্রশাসনের মধ্যে দিয়ে সেই সময়, তার বিরুদ্ধে তাদের অনাস্থা, ক্ষোভ, এই প্রেক্ষিত থেকে কিন্তু তার তত্ত্বটা এসছে বলে আমরা বলেছি, আলোচনা করেছি। এখন সেক্ষেত্রে অবশ্যই নারীদের ক্ষোভ, সেটাও কিন্তু একটা, কারণ তখন অলরেডি চলছে সেকেন্ড ওয়েভ অফ লিবারাল ফেমিনিজম অ্যাজ ওয়েল অ্যাজ র্যাডিক্যাল ফেমিনিজম, অর্থাৎ উদারনৈতিক নারীবাদের দ্বিতীয় তরঙ্গ এবং চরমপন্থী নারীবাদ, এই দু ধরনের নারীবাদী আন্দোলন কিন্তু সে সময় অলরেডি মার্কিন সমাজে বা পাশ্চাত্য সমাজে প্রভাব বিস্তার করেছে। এবং নারীবাদীদের বক্তব্যের মূল কথাই ছিল যে নারী হিসেবে তারা যে শোষণ, বৈষম্য, অত্যাচারের শিকার হচ্ছে, সেটাকে কি করে প্রতিবাদ করা যায় এবং তা থেকে কি করে বেরিয়ে আসা যায়, সেটা কি করে সেই সেই বৈষম্যের অবসান কি করে ঘটানো যায়। ফলে যে সামাজিক আলোড়নকারী ঘটনাগুলোর প্রেক্ষিতে মার্কিন সমাজ এবং উদারনৈতিক রাজনৈতিক দর্শন প্রশ্নের সম্মুখীন হয়েছিল এবং যার থেকে একটা বেরিয়ে আসার উপায় খুঁজছিলেন রলস, তার মধ্যে নারীদের সমস্যা একটা গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছিল, এটা নিঃসন্দেহে। তাই জন্য তিনি যখন বললেন যে সমাজের সবচেয়ে ডিসঅ্যাডভান্টেজড মানুষের সর্বাধিক কল্যাণ সাধন করার শর্তটি তিনি যখন রাখলেন বৈষম্যের নীতিতে, সেখানে নারীদের কথাও এসে যাচ্ছে। তাই যদি আমরা বলি, তাহলে নারীরাও যেহেতু বলছে যে তারা তাদের প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছে, তাহলে এমন বৈষম্য, আর্থসামাজিক বৈষম্য যদি করতেই হয়, তাহলে এমন ভাবে সেই বৈষম্য করতে হবে যাতে করে নারীরাও, যারা কিনা সমাজের মোস্ট ডিসঅ্যাডভান্টেজ সেকশনের অন্যতম, তারাও বেনিফিটেড হয়, ম্যাক্সিমাম বেনিফিট পায়। এবং তিনি আরো একটা কথা বলেছেন যে এমন অফিস এবং পজিশনগুলোর ক্ষেত্রে থাকবে যেগুলো সবার জন্য উন্মুক্ত। নারীদের একটা দাবি ছিল কিন্তু নারীবাদীদের যে পাবলিক স্পেসে তাদের জায়গা দিতে হবে, এডুকেশন, এমপ্লয়মেন্ট অ্যান্ড পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট, সেখানে তাদের পুরুষদের সমান অধিকার দিতে হবে। সুযোগের সমতা যদি আমি একটা নীতি হিসেবে গ্রহণ করি, তাহলে সেখানেও নারীরা পাবে। আর আরেকটা হচ্ছে যে ফার্স্ট প্রিন্সিপাল, যেটা তিনি বললেন যে বেসিক ইকুয়াল লিবার্টি ফর অল, অর্থাৎ পলিটিক্যাল লিবার্টি, স্বাধীনতাগুলো, রাজনৈতিক স্বাধীনতাগুলো, সেটা সকলের জন্য থাকবে, সেখানে কোনো রকম ডিসক্রিমিনেশন চলবে না। সেটাও কিন্তু সেই নারীদের ক্ষেত্রে সেটা সমানভাবে প্রযোজ্য হবে। তাহলে অফকোর্স এই যে রলসের যে ন্যায়তত্ত্বের যে দুটি নীতি, সেই নীতিগুলো নারীবাদীদের যে যে অবস্থান বা তাদের যে দাবি, সেগুলো মেটাতেও সক্ষম। এবং পরবর্তীকালে আমরা লিবারাল ফেমিনিস্টদের কারো কারো লেখাতেও কিন্তু আমরা পরে এই রলসের ডিস্ট্রিবিউটিভ জাস্টিসের যে প্রভাব আমরা দেখতে পাব। আর দ্বিতীয় যে কথাটা বললে যে কিন্তু নজিকের ক্ষেত্রেও এখানে আরেকটা অবদান আছে। নজিক যে বলছেন যে সেলফ ওনারশিপ, নেভার ইউজ অ্যান ইন্ডিভিজুয়াল অ্যাজ solely a means to an end but always an end in itself, অর্থাৎ কখনোই মানুষকে, কোনো ব্যক্তিকে অন্য কোনো উদ্দেশ্য অর্জনের উপায় হিসেবে কেবল দেখো না, সবসময় উদ্দেশ্য হিসেবে গ্রহণ করো। তাই যদি হয়, তাহলেও সেখানে
নারীবাদী আন্দোলনের একটা খুব বড় দাবি ছিল যে সেলফ ওনারশিপ, রাইট ওভার দেয়ার ওন বডি অ্যান্ড মাইন্ড, নিজের শরীরের ওপরে, নিজের উৎপাদনশীলতার ওপরে, নিজের মনের ওপরে সত্ত্বাধিকার। নজিকের এই বক্তব্য কিন্তু ওই সেলফ ওনারশিপের যে বক্তব্য, আত্মমালিকানার যে বক্তব্য, সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীদের নারীবাদী আন্দোলনের, অধিকার আদায়ের আন্দোলনের ক্ষেত্রে এটা একটা তাৎপর্যপূর্ণ ভূমিকা গ্রহণ করতে অবশ্যই পারে, কারণ এখানে ব্যক্তি স্বাধীনতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এখানে বলছেন না ব্যক্তি বলতে কেবল পুরুষ, ব্যক্তি বলতে সব ব্যক্তি, পুরুষ, নারী এবং অন্যান্য লিঙ্গের মানুষরাও নির্বিশেষে সবাই হচ্ছে, প্রত্যেকের ব্যক্তি স্বাধীনতার কথা এখানে বলছেন, সেলফ ওনারশিপের কথা এখানে বলছেন, এন্টাইটেলমেন্টের কথা বলছেন। ফলে এটাও কিন্তু নারীবাদী আন্দোলনের যে দাবিগুলো তাকে সমর্থন করবে। আর যে আন্তর্জাতিক যে ব্যবস্থাপনায় সেখানে ভূমিকার কথা বললে, পরবর্তীকালে 1990-এর দশকে রলস এ নিয়ে কিছুটা আলোচনা করতে পেরেছিলেন 1999 সালে। সেখানে তিনি বলছেন যেটা মূলত যে একটা সমাজের মধ্যে দুর্বল বা পিছিয়ে পড়া অংশের মানুষদের স্বার্থের জন্য যেমন ভাববে সমাজের চিন্তাশীল অংশের বা এগিয়ে থাকা অংশের মানুষ, এবং তাদের ন্যায় বন্টনের সময় তাদের সর্বাধিক স্বাচ্ছন্দ্যের কথা ভাবা হবে, কল্যাণের কথা ভাবা হবে, তেমনি যদি একটা গ্লোবাল স্কেলে ভাবি, আন্তর্জাতিক স্তরে ভাবি, সেখানেও সবচেয়ে পিছিয়ে পড়া রাষ্ট্রগুলোর জন্য, যারা এগিয়ে আছে তথাকথিতভাবে এগিয়ে থাকা রাষ্ট্রগুলো, তারাও কিন্তু ভাববে। এবং প্রয়োজনে এমন যদি দেখা যায় যে একটা রাষ্ট্রের সরকার সেই রাষ্ট্রের নাগরিকদের বিরুদ্ধেই এমন পদক্ষেপ নিচ্ছে যেটা তাদের মানবাধিকার লঙ্ঘন করে, তাহলে সেই রাষ্ট্রের সরকারের বিরোধিতা করার জন্য, সেই রাষ্ট্রের সরকারকে তাদের সেই ধরনের কাজ থেকে নিবৃত্ত করার জন্য আন্তর্জাতিক সমাজ ব্যবস্থা নিতে পারে, এমনকি বলপ্রয়োগ করতে পারে। এই যে হিউম্যানিটেরিয়ান ইন্টারভেনশন বাই দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি, সেটাকে তিনি সাপোর্ট করছেন রলসের পরবর্তীকালের লেখায়, এই দৃষ্টান্ত আমরা পাই। তাহলে যে ডিস্ট্রিবিউটিভ জাস্টিসের কথা বা যে জাস্টিস অ্যাজ ফেয়ারনেসের কথা তিনি বলছেন, ন্যায্যতার ভিত্তিতে যে ন্যায় তত্ত্বের কথা, ন্যায় নীতির তথ্যের কথা বলছেন একটা রাষ্ট্রের সাপেক্ষে, আন্তর্জাতিক প্রেক্ষিতেও সেই ন্যায্যতার ভিত্তিতে ন্যায় নীতি স্থাপনের কথাও রলস বলছেন। ইনফ্যাক্ট তিনি কিন্তু উপনিবেশগুলোতে যে শাসন, যে পশ্চিমী রাষ্ট্রগুলো যে শাসন ব্যবস্থা কায়েম করেছিল, অত্যাচার চালিয়েছিল, সেগুলোকেও কিন্তু সেগুলোকেও তিনি নিন্দা করেছেন পরবর্তীকালের লেখায়। সেগুলোকে তিনি মানবতা বিরোধী কাজ বলে উল্লেখ করেছেন, এই গ্রাউন্ডে যে সেগুলো ফেয়ারনেস, জাস্টিস অ্যাজ ফেয়ারনেসের যে নীতি তাকে লঙ্ঘন করে, যে ন্যায্যতার নীতি সেটাকে লঙ্ঘন করে। ফলে একটা এই ইমপ্লিকেশন গুলো আছে বলে আমার মনে হয়েছে। এবারে আপনারা যা বলবেন বা তোমরা যা বলবে। স্যার অসাধারণ স্যার। স্যার আর একটা, যদিও আমরা অনেকক্ষণ সময় অতিবাহিত করেছি, আমার সময়ের কোনো অসুবিধা নেই, তোমাদের যদি সময় থাকে আমি রাজি আছি কথা বলতে, আমার কথা বলতে কোনো অসুবিধা নেই। স্যার আর একটা প্রশ্ন আমাদের কাছে এসেছে, রাজীবদার প্রশ্ন, একটু যদি উত্তর দেন। অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, রলস, আমি প্রশ্ন দেখতে পাচ্ছি না। আচ্ছা, রলসের ন্যায় তত্ত্ব ভারতীয় রাষ্ট্রের প্রেক্ষাপটে কতটা উপযোগী সেটা যদি সাইড হচ্ছে, রলসের ন্যায় তত্ত্বের 1970 দশকের পরবর্তীকালে বহু রাজনৈতিক তত্ত্বের জন্ম দিয়েছে, তাই বহু সংস্কৃতিবাদের রলসের ন্যায় তত্ত্বের প্রভাব কি রয়েছে, এর বিরাট প্রশ্ন। না, ন্যাচারালি যে সমাজে এই রকম অবস্থা থাকবে, যে সমাজের মানুষের মধ্যে বৈষম্য রয়েছে এবং সেই বৈষম্য নিয়ে যারা বৈষম্যের শিকার তাদের মধ্যে ক্ষোভ রয়েছে, সেই সমাজেই রলসের এই ন্যায্যতার ভিত্তিতে যে ন্যায় তত্ত্ব, জাস্টিস অ্যাজ ফেয়ারনেস, সেই তত্ত্বের প্রাসঙ্গিকতা থাকবে। অর্থাৎ আমরা যদি বলি যে আজকের ভারতবর্ষের রাষ্ট্রীয় জীবনে এমন অনেক মানুষ রয়েছেন যারা বঞ্চনার শিকার হচ্ছেন, এবং এই বঞ্চিত হওয়ার দরুন তাদের প্রচলিত রাষ্ট্র ব্যবস্থা এবং প্রচলিত রাষ্ট্র ব্যবস্থার যে নীতি তার বিরুদ্ধে ক্ষোভ রয়েছে, অনাস্থা রয়েছে, তাহলে সেখানে সেই ক্ষোভ এবং অনাস্থা দূর করতে যে ন্যায্যতার নীতি অনুসরণ করা উচিত,
সেই নীতিগুলো যদি রলসের নীতি অনুযায়ী আমরা উদ্যোগী হই, তাহলে অবশ্যই সেটা রেলেভেন্ট বলে বলতে পারি। এবং শুধু ভারতবর্ষ কেন, এরকম উন্নয়নশীল অন্যান্য দেশে, এমনকি উন্নত দেশেও কিন্তু আজকাল দেখছি, বিশেষ করে এই অতিমারির পরিপ্রেক্ষিতে, যে এমন কোনো সমাজ দেখতে পাওয়া যাবে না, কোনো রাষ্ট্র ব্যবস্থা দেখতে পাওয়া যাবে না যেখানে কোনো মানুষের মানে প্রান্তিক মানুষ নেই, সব মানুষই সমান সুযোগ সুবিধা অর্জন করছে, কোনো মানুষের কোনো ক্ষোভ নেই তাদের রাষ্ট্র ব্যবস্থা, তা পরিচালন ব্যবস্থার উপরে, মতাদর্শের উপরে প্রতি। আর যেটা যে দ্বিতীয় অংশটা রয়েছে সেটা হচ্ছে যে বহু সংস্কৃতি বা প্লুরালিজম, বা আর একটা যেটাকে বলছে যে আইডেন্টিটি পলিটিক্স। এই বহুত্ববাদ বা অস্মিতার যে রাজনীতি, আত্মপরিচয়ের যে রাজনীতি, এইসবের ক্ষেত্রেও কিন্তু আমি বলতে চাইছিলাম যে যতদিন সমাজে কেন্দ্র এবং প্রান্তের মানুষ থাকবেন, অর্থাৎ কিছু মানুষ কেন্দ্রে থাকবেন, তারা অন্যদের চেয়ে বেশি সুযোগ সুবিধা ভোগ করবেন, আর কিছু মানুষ প্রান্তে থাকবেন, তারা মনে করবেন যে তারা তাদের প্রাপ্য পাচ্ছেন না, এবং ততদিন পর্যন্ত মানুষের ক্ষোভ জাগবে। মানুষ যারা প্রান্তে রয়েছেন, যারা নিজেদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন বলে মনে করছেন, তাদের মধ্যে যে ব্যবস্থায় তারা আছেন সেই ব্যবস্থা সম্পর্কে ক্ষোভ থাকবে, আর সেই ক্ষোভটা কিন্তু সেই সমাজের প্রতি একটা থ্রেট হিসেবে থেকে যাবে। কারণ সেই সমাজ, আমরাও দেখছি ভারতবর্ষের সমাজে আজকে নানা প্রান্তে নানা ক্ষোভ দেখা দিচ্ছে। কোনো ক্ষোভ হয়তো একটা সংগঠিত আন্দোলনের আকারে দেখা দিচ্ছে, কোনো ক্ষোভ হয়তো অতটা অর্গানাইজড হচ্ছে না, কিন্তু রয়েছে। এইটা যদি চলতেই থাকে, সেটা শুধু ভারত কেন, সারা পৃথিবীর যে কোনো অংশে, সেটা একটা লেভেল পর্যন্ত হয়তো সাস্টেন করার ক্ষমতা থাকে, কিন্তু তারপরে সেটা ক্র্যাশ করবে, সিস্টেমটা ভেঙে পড়বে। তাহলে সেটাকে প্রিভেন্ট করতে গেলে, যেটা বারবার রলস বলছেন, যে ব্যক্তিকে স্বাধীনতা দাও, সে নির্ধারণ করুক কোন নীতি অনুযায়ী তার সমাজ, তার রাষ্ট্র পরিচালিত হবে, কিভাবে সেটা প্রযোজ্য হবে, এবং প্রয়োজনে কি করে সেটাকে সংশোধন করে নেবে। এই স্বাধীনতা, এই অধিকার যদি ব্যক্তির থাকে, তাহলে ব্যক্তি আর অন্যের উপরে দোষ চাপাতে পারবে না। যে যখনই মনে হচ্ছে যে আই অ্যাম এ ভিকটিম অফ এ সিস্টেম, তখনই কিন্তু এই সিস্টেমটা অন্য কেউ চালাচ্ছে, যে আমাকে ভিকটিমে পরিণত করছে বলে মনে হচ্ছে। তখন তার থেকে অ্যালিয়েনেশন, বিচ্ছিন্নতা তৈরি হয়, এবং এই বিচ্ছিন্নতাই কিন্তু শেষ পর্যন্ত চরমপন্থী আন্দোলনের দিকে নিয়ে যায় মানুষকে। মানুষ সমাজ ভেঙে দেওয়ার বা রাষ্ট্র থেকে বেরিয়ে যাওয়ার কথা ভাবে। যদি সেখানে আমরা পৌঁছতে দিতে না চাই, তাহলে কি করতে হবে? তাহলে ওই যে রাষ্ট্র ব্যবস্থা বা সমাজ ব্যবস্থা কোন নীতি অনুযায়ী পরিচালিত হবে, সেটা নির্ধারণে ব্যক্তিকে স্বাধীনভাবে অংশগ্রহণের সুযোগ করে দিতে হবে। দ্বিতীয়ত, সেই নীতিগুলোকে বাস্তবে কি করে প্রয়োগ করা যায়, সেই প্রয়োগ ব্যবস্থা নির্ধারণে ব্যক্তিকে অংশ নিতে দিতে হবে স্বাধীনভাবে। এবং তৃতীয়ত, প্রয়োজনে সে যেভাবে আগে ঠিক করেছিল সমাজকে পরিচালনা করবে, রাষ্ট্রকে পরিচালনা করবে, নিজেদের অভিজ্ঞতার ভিত্তিতে সেটাকে সংশোধন করতে চাইতে পারে, সেই সংশোধনের সুযোগও তাকে দিতে হবে। এইগুলো যদি দেওয়া তাকে থাকে, তখন সে অন্যকে অ্যাকিউজ করতে পারবে না, অন্যের দিকে অভিযোগের আঙুল তুলতে পারবে না, কারণ সে নিজেই তার প্রণীত শাসন ব্যবস্থায়, সমাজ ব্যবস্থায় রয়েছে। এইটাই হচ্ছে রলসের মূল কথা, যে আমি যদি এমন একটা সমাজ ব্যবস্থার মধ্যে, রাষ্ট্র ব্যবস্থার মধ্যে থাকি, যে সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা আমারই স্বাধীন প্রয়াসের ফলে তৈরি হয়েছে, তাহলে কিন্তু আমি তার বিরুদ্ধে আমার অভিযোগ থাকতে পারে না। সেটাকে সুনিশ্চিত করাটাই হচ্ছে মূল কথা। সেই সমাজ ব্যবস্থাটা কেমন হবে, সেটা ধনতন্ত্র হবে কি সমাজতন্ত্র হবে, সেটা অন্য কথা, সেখানে কিন্তু রলস বলছেন না কিছু, কিন্তু সেই প্রক্রিয়াটা যাতে ন্যায্য হয়, সেটার দিকে প্রসিডিউরাল যে যে ফেয়ারনেস, সেটা খুব ইম্পর্টেন্ট তার কাছে। প্যাটার্ন বদলে যেতে পারে, কিন্তু এই প্যাটার্ন নির্ধারণের যে প্রক্রিয়া, সেটা যেন জাস্টিফায়েবল হয়, সেটা যেন ফেয়ার হয়, এটাই তার ন্যায় নীতির মূল কথা বলে আমার মনে হয়েছে। স্যার, একদম শেষের দিকে আমরা এসে উপস্থিত। আমরা ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে যাব, তার আগে স্যার একদম শেষে একটি প্রশ্ন আপনার করতে চাইবো,
যে নিশ্চয়ই। এতক্ষণ যে আলোচনাটা আমরা শুনলাম, বা এতক্ষণ যে মনোজ্ঞ আলোচনা আমরা শুনতে পেলাম আপনার সৌজন্যে, তো সেই আলোচনায় আমরা যে বিষয়গুলোই পেলাম, যে ধরুন রলসের সেই ভেল অফ ইগনোরেন্স হোক, কিংবা এই যে নীতিগুলো হোক, বিশেষ করে আমাদের বিষয়টি যখন যে ন্যায় নীতি, সমাজের ন্যায় নীতি প্রতিষ্ঠার মতো গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেখানে সার্বিকভাবে এই আলোচনা কতটা যে ইউটোপিয়ান যে আমরা বলি, বা এটা কল্পনাপ্রসূত, সেইটা থেকে কতটা মুক্ত হতে পারছে স্যার, এই আলোচনার মাধ্যমে আমরা আজকের না না, আলোচনা মোটামুটি শেষের দিকে যদি যাব। ইউটোপিয়া বলি, মানে ইউটোপিয়া এক জিনিস, আর লজিক্যাল ইনফারেন্স আর এক জিনিস। অর্থাৎ যুক্তি দিয়ে যদি আমরা একটা আদর্শকে প্রতিষ্ঠা করি, যে আদর্শে পৌঁছানোর জন্য আমরা বাস্তবে উদ্যোগ নিতে পারি, সেইটা এক জিনিস। আর আকাশ কুসুম কল্পনা যদি একটা করি, সেটা আর এক জিনিস। যে কোনো এটাই কি রাজনৈতিক বলবেন স্যার? যে কোনো রাজনৈতিক মতাদর্শই কিন্তু বা তত্ত্বই কিন্তু আলটিমেটলি কিন্তু একটা 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 ডেস্টিনেশন বা একটা গোলের দিকে আমাদেরকে আকৃষ্ট করে। যে গোলের দিকে বা যে লক্ষ্যের দিকে আমরা আমাদের বর্তমান অবস্থা থেকে এগোনোর চেষ্টা করব। if if we are dissatisfied with our current situation, then we will try to find a way out from this. কিন্তু সেই ওয়ে আউট করতে গিয়ে আমরা অন্ধকারে হাতড়াবো যদি না আমাদের সামনে একটা কোনো ডেস্টিনেশন থাকে। তা আমরা বর্তমান অবস্থা নিয়ে যদি অখুশি হই, ঠিক আছে, অখুশি হতেই পারি, কিন্তু এই অবস্থাটার পরিবর্তে আমরা কি চাই সে সম্বন্ধে যদি আমাদের কোনো ধারণা না থাকে, বা কিভাবে সেই অল্টারনেটিভটাকে আমরা পাবো, সেই বিকল্পতে আমরা কিভাবে পৌঁছবো, তার পথ যদি আমাদের কোনোভাবে জানা না থাকে, তাহলে তো আমরা আমাদের এই অবস্থা থেকে বেরোতে পারবো না। তা আমরা নিশ্চয়ই সেখানে পৌঁছে যাইনি, দ্যাট ইজ নট আওয়ার রিয়ালিটি ইয়েট, সেখানে সেটা এখনো আমাদের বাস্তব নয়। কিন্তু সেই বাস্তবে পৌঁছানোর জন্য পথ খোঁজার জন্য আমাদের কাছে হাতিয়ার কি আছে? আমাদের যুক্তি বুদ্ধি, আমাদের লজিক্যাল ইনফারেন্স, আমাদের যুক্তি নির্ভর সিদ্ধান্তে পৌঁছানোর পন্থা। তো সেই পন্থাটা যদি যুক্তি নির্ভর হয়, তাহলে সেটা নিশ্চয়ই সেটা বাস্তবে তখনও অ্যাভেলেবেল না হলেও, কিন্তু ধরো যখন প্রথম চাঁদে মানুষ গেল, হ্যাঁ, চাঁদকে তো আমরা দেখছি সেই টেলিস্কোপের মাধ্যমে, আদৌ যে সেটা ওখানে আছে বা কি অন্য কোনো মাধ্যমের মধ্যে দিয়ে সেই চাঁদের আমরা চাঁদকে দেখছি, সেগুলো তো অনুমান। কিন্তু সেই অনুমানকে নির্ভর করে কিন্তু আমরা একটা মানুষকে পাঠিয়ে দিলাম, একটা মহাকাশযানকে পাঠিয়ে দিলাম। হতেই পারতো সেটা গিয়ে গিয়ে ক্র্যাশ করলো কি কি হলো, কিন্তু তবু তো এই করেই তো মানুষ এগোয়, এই অজানার মধ্যে, আহ, অন্ধকারের মধ্যে হাতড়ে হাতড়েই তো মানুষ তার জ্ঞান বিজ্ঞানের যে দিগন্ত সেটাকে প্রসারিত করে। তো এখানেও তাই, এখানেও আহ, উম, একটা পথ খোঁজা হয়েছে কিছু যুক্তির সাহায্যে। হয়তো দেখা গেল সেই পথে উম, পথ চলা শুরু করে দেখা গেল যে যে যুক্তিগুলোর ভিত্তিতে এই পথ চলা শুরু করা হয়েছিল সেই যুক্তিগুলোর মধ্যে অনেক ত্রুটি বিচ্যুতি রয়েছে, হয়তো পুরোটাই ব্যর্থ, বাতিল করতে হতে পারে। কিন্তু তার মানে যে আমরা থেমে যাবো তা তো নয়। যেমন ধরো কার্ল মার্কস, তিনিও যখন তার তত্ত্ব দিয়েছিলেন 1850-60-এর দশকে, তিনি একটা উদ্দেশ্য নিয়ে, একটা লক্ষ্য নিয়ে, তার মনেও যা হয়েছিল সেই ভিত্তিতে তিনি কতগুলো দিয়েছিলেন যে এরপরে এটা আসবে, পুঁজিবাদী সমাজ ব্যবস্থা ভেঙে পড়বে, তারপরে শ্রেণী সংগ্রাম, তারপরে বিপ্লব, সাম্যবাদী সমাজ গড়ে উঠবে। সে অনুযায়ী চেষ্টাও তো হয়েছে, এবং সেই চেষ্টার ফলে একেবারে যে খুব খারাপ সমাজ ব্যবস্থা গড়ে উঠেছিল তাও নয়। কিন্তু আবার সেগুলো প্রয়োগ করতে গিয়ে এমন কিছু সমস্যা দেখা দিল যে সেই সমাজ আর 100 বছরও টিকলো না। তার মানে কি মার্ক্সের সব তত্ত্ব বৃথা হয়ে গেল? তার মানে কি ভবিষ্যতে আর মার্ক্সের তত্ত্বের অনুসরণ করে কোনো সমাজ গঠন করার চেষ্টা কোনোদিন হবে না? অর্থাৎ বাস্তব একরকম, আর বাস্তবকে অতিক্রম করার যে চেষ্টা সেটা আর এক রকম। কিন্তু সেটা যদি লজিক্যাল হয়, যুক্তি নির্ভর হয়, তাহলে সেটাকে নিশ্চয়ই ওই ইউটোপিয়া বলে খারিজ করা যাবে না। আর উল্টো দিক থেকে ইউটোপিয়ারও গুরুত্ব আছে, কারণ মার্ক্স যখন সমাজবাদ নিয়ে চর্চা শুরু করলেন, তার আগে কিন্তু পথ তৈরি করে দিয়েছিলেন কারা? ইউটোপিয়ান সোশ্যালিস্টরা। সেই রবার্ট ওয়েন, সাঁ-সিমো, সার্ল ফুরিয়ে, এরা সব ফুরিয়ে। তৈরি করে দিয়েছিলেন তাই প্রায় 50-60 বছর আগে মার্ক্সের।
তাহলে তারা তো পথটা তৈরি করে দিয়েছিলেন বলে পরবর্তীকালে মার্ক্সের সেই পথে চলতে অনেকটা সুবিধা হয়েছিল। সেটাও ইউটোপিয়ারও দরকার আছে, অর্থাৎ যে জিনিসটা আদপেই কোনোদিন বাস্তবে রূপায়িত করা সম্ভব হবে না এমন ভাবনারও দরকার আছে। এরকম ভাবনা না থাকলে কিন্তু আমরা কোনোদিনই এগোতে পারবো না। তাহলে দুটোই দরকার, বাস্তবসম্মত স্বপ্ন আবার পুরোপুরি স্বপ্ন, দুটোই দরকার। অসংখ্য ধন্যবাদ স্যার আপনার এই স্বভাব সিদ্ধ এত সুন্দর আলোচনার জন্য। বিশেষ করে আমাদের খুব সংক্ষিপ্ত সময়ের আহ্বান ছিল, আপনাকে সংক্ষিপ্ত সময় নোটিশ ছিল, তার মধ্যে আপনি এসেছেন। এবং শুধু আপনি এসেছেন, আপনার সাথে যে শুধু আমাদের এই শিক্ষক ছাত্রের সম্পর্ক তা নয়, আমি প্রথমেই যেমন শুরুতেই বলেছিলাম স্যার, একটা আত্মীয়তা বা একটা আমাদের যে সাপোর্ট করার যে, আমাদের সাথে থাকার যে আপনার যে এই মানসিকতা বা প্রবণতা, যা আমাদেরকে আকৃষ্ট করে আপনার প্রতি, সেইটা হয়তো কাজ করেছিল। এবং আমরা অবশ্যই চাইবো যে এইভাবেই আপনি আমাদের সাথে থাকুন। আর আপনার আলোচনায় আপনি যেভাবে সত্যি স্যার ক্লাসে যে আলোচনাগুলো করতেন, এবং সেই একই রকম আলোচনা এখানে যেমন করলেন, যে শুধুমাত্র ওই বিষয়ের মধ্যে সীমাবদ্ধ না, ওই বিষয়ের সাথে রিলেট করে আমরা যে বিষয়গুলো জানি তার সাথে সেটাকে রিলেট করে পড়ানোর সেই স্বভাবসিদ্ধ ভঙ্গি। আজকেও আলোচনায় আমি শুনছিলাম, মাঝে আপনি বলছিলেন কান্টের যে আলোচনার সাথে আপনি যুক্ত করলেন, কিংবা জন স্টুয়ার্ট মিলের এই যে যে বিখ্যাত উক্তি, তার সাথে যে আপনি আজকের আলোচনাকে যেভাবে রিলেট করলেন, একই রকম ভাবে প্রথমে শুরু করেছেন প্লেটো অ্যারিস্টটল, বা মাঝখানে যে আপনি আহ, আমাদের উপযোগিতাবাদের যে আমাদের পরিচিত তত্ত্ব, এই ধরনের তত্ত্বের সাথে একটা রিলেট করে যে পড়ানোর একটি কৌশল, যা আমাদেরকে আরো বেশি মনোজ্ঞ, আরো বেশি আকৃষ্ট করে তোলে স্যার আপনার আলোচনার প্রতি। আর অবশ্যই উদাহরণ চয়ন থেকে শুরু করে ইনফরমেশন বা এই বিভিন্ন তথ্য এবং একটি ধারাবাহিকতা, যেভাবে যে পথ করে নিয়েছে একটার পর একটা লজিক এবং একটা আলোচনা দিয়ে একটা জাল বুনন, যুক্তি জাল বুনন, তা কিন্তু আমাদেরকে আরো বেশি মনে রাখতে, আরো বেশি স্মরণ রাখতে, এবং আমাদের যে সার্বিক প্রয়াস, অর্থাৎ এই সামাজিক মাধ্যমের বারবারন্ত, কিংবা চারিদিকে যে মহামারীজনিত নিস্তব্ধতা, তার মাধ্যমে একটু আমাদের বিষয়ের সাথে, বিষয়কে ভালোবেসে বিষয়ের সাথে থাকার যে একটি প্রবণতা বা একটু চেষ্টা আমাদের, সেই চেষ্টাকে স্যার ত্বরান্বিত করবে। এবং একই সাথে স্যার আমি আমাদের দর্শক মন্ডলী ঘরের যারা, লোক সম্বন্ধে এত ভালো কথা লোকের সামনে বলতে নেই, না স্যার, এগুলো যতটা তাহলে ইয়ে এটা করবেন ফর্মাল আমাদের হয়ে যায়। সে স্যার জানি না, কিন্তু আমাদের যারা দর্শকরা আছেন তারা কিন্তু অবশ্যই স্যার, আমি তাদের কাছে অনুরোধ করবো যে তারা যাতে আমাদের সাথে থাকেন, আমাদের সাথে এইভাবেই পথ চলতে সহায়তা করেন। এইরকমই স্যার যেমন আমাদের সাথে আছেন, স্যারকে আবার আমরা অবশ্যই মানে যখন ডাকবো তখন পাবো, এই মানে কোনো অনুরোধ করব না, এটা আমাদের স্যার দাবি, ন্যায্য দাবি মনে করি আমরা। এবং আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন, এই মানে অনুরোধ আপনাদের কাছে রইলো। এইরকমই আমরা বিভিন্ন অধ্যাপক অধ্যাপিকাদের এই মঞ্চে হাজির করানোর চেষ্টা করব। এবং আপনাদের চাইবো যে আপনারা একই রকম ভাবে পরামর্শ এবং সক্রিয় সহযোগিতার মাধ্যমে এগিয়ে আসুন, যাতে এই যে বাংলা ভাষী রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থীদের মধ্যে যে একটি পারস্পরিক সম্পর্ক, সেই সম্পর্কের জাল যেন আরো বিস্তার পায়, আরো যেন আমাদের পারস্পরিক সহযোগিতার যে এই স্বনির্ভরতার হাত, তা যেন আরো মজবুত হয়, আরো শক্ত হয়। এবং আমার এই পথ চলায় দৃঢ় প্রতিজ্ঞ হই, আমরা যেন এইভাবেই পথ সাবলীল ভাবে এগিয়ে যেতে পারি। এইরকমই আশা, এইরকমই অনুরোধ, এইরকমই প্রচেষ্টা নিয়ে আমরা সাথে থাকব। প্রত্যেক সপ্তাহে অন্তত একটি দিন এইভাবে সাথে থাকব। আর আমাদের টেলিগ্রাম গ্রুপ বা অন্যান্য মাধ্যমে প্রশ্ন উত্তর বা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা একই রকম ভাবে চলবে। তাই আপনাদের সহযোগিতা, আপনাদের ধন্যবাদ, অনেক সান্নিধ্য, ধন্যবাদ তোমাদের আপনাদের সবাইকে, আশীর্বাদ যারা জয়েন সাথে করেছে নিয়ে তাদের সবাইকে থ্যাংক ইউ। আজকে শুভরাত্রি জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। শুভরাত্রি স্যার, প্রণাম স্যার।